বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 68তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের তৃতীয় ক্লাস। তো পড়া শুরু করার আগে গতদিন আমরা যা আলোচনা করেছি সেটা একটু সংক্ষেপে আপনাদের মনে করাই দেই, তারপরে আমরা আজকের পড়া শুরু করব। তো দেখেন, গতদিন আমরা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পড়েছিলাম। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন হচ্ছে যখন চুক্তিতে কোনো শর্ত থাকে এবং চুক্তির শর্তাবলী কোনো এক পক্ষ যদি ভঙ্গ করে, তাহলে অপর পক্ষ মামলা দায়ের করে ওই যে পক্ষ শর্ত ভঙ্গ করেছে তাকে দিয়ে সেই কাজটা করানোর জন্য, এবং আদালত যদি তাকে দিয়ে সেই কাজটাই করায় তাকে বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তো গতকাল আমরা এটা পড়ার পরে আমরা একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কখন এটা বলেছে 12 ধারায়, আর একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় বা অবলবৎযোগ্য এটা বলছে 21 ধারায়। তো প্রথমেই 12 ধারায় বলা হয়েছিল যে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনযোগ্য 4টি ক্ষেত্রে। প্রথম যেটা, সেটা হলো চুক্তিভুক্ত কাজটা যদি একটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়। ওই যে উদাহরণ দিছিলাম যে আপনি একজনের কাছে আসবাবপত্র রাখতেন, আসার পরে আর আসবাবপত্র দিচ্ছে না, তাহলে আপনি তারে বাধ্য করতে পারবেন আসবাবপত্র ফেরত দেওয়ার জন্য। 2 নম্বরে পড়েছিলাম যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজটি না করার কারণে আপনার যে ক্ষতি হয়েছে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। যেরকম ওই যে দুষ্প্রাপ্য প্রকৃতির চীনামাটির পাত্র বিক্রয় করতে চাইছিল, বায়না চুক্তি হয়েছে, এখন আর বিক্রি করবে না, তো তখন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হতে পারে। 3 নম্বরে পড়েছিলাম যে ক্ষেত্রে অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা সম্ভব না বা অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না। ওই যে স্থাবর সম্পত্তি বিক্রি করতে চাইছে, চুক্তি হলো, এখন বলতেছে যে আমি বিক্রি করব না, তো আপনি তারে বিক্রি করানোর জন্য বাধ্য করতে পারেন। আপনি বলতে পারেন যে এটা স্থাবর সম্পত্তি এবং এটা অর্থ দ্বারা আমার ক্ষতিপূরণ করা সম্ভব হবে না যদি না আমার কাছে বিক্রি করা হয়। 4 নম্বরে পড়েছিলাম যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাবার কোনো সম্ভাবনাই নেই। ওই যে যার বিরুদ্ধে মামলা করলেন, দেখা গেল সে দেউলিয়া হয়ে গেছে, তার দেওয়ার মতো কিছু নাই ওই মামলার বিষয়বস্তু ছাড়া, তাহলে সেই ক্ষেত্রেও কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। এখন 12 ধারার ক্ষেত্রে আমরা একটা জিনিস গতকাল পড়েছিলাম, সেটা হলো যে কিভাবে আদালত বুঝবে যে এটা আসলে ক্ষতি নির্ণয় করা যাবে কি যাবে না, এটা আদালত কেমনে বুঝবে। তো 12 ধারার ব্যাখ্যায় বলা আছে যে যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে ধরে নেওয়া হবে ক্ষতি নির্ণয় করার মানদণ্ড নাই, আর যদি অস্থাবর হয় তাহলে ক্ষতি নির্ণয় করার মানদণ্ড আছে। তবে অস্থাবরের ক্ষেত্রেও ক্ষতি নির্ণয় করা যাবে না যদি অস্থাবর সম্পত্তিটা হয় কি প্রকৃতির, দুষ্প্রাপ্য প্রকৃতির। বুঝতে পেরেছেন? তা এই হলো 12 ধারার 4টা ক্ষেত্র। এরপরে তাহলে 12 ধারা ঢাল হিসেবে কাজ করে হচ্ছে বাদীর জন্য। 12 ধারার উল্টা হলো 21 ধারা, যে কখন একটা চুক্তি শর্ত ভঙ্গ করলেও তারে বাধ্য করা যাবে না। 21 ধারায় ক্ষেত্র আছে 4 দুগুণে কত, 8, 8টা। তো এই 8টা আপনার সিরিয়ালি মনে রাখার কোনো প্রয়োজন নাই, আপনি মোটামুটি এমনি মাথায় রাখতে পারলে হবে। প্রথমে আমরা যেটা পড়ছিলাম, প্রথমে যেটা, যে ক্ষেত্রে অর্থ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ হয়, মানে চুক্তিভুক্ত কাজটা যদি না করে তাহলে সে বলতে পারে যে আমি না করলে সমস্যা না, আমি ওর টাকা পয়সা দিয়ে দিচ্ছি, এটা দুষ্প্রাপ্য প্রকৃতির না। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজটা সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি বা ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভর করে, বা যে ক্ষেত্রে কি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিবে এটা আদালত নির্ণয় করতে পারে না, এই সকল ক্ষেত্রে ওই আদালত কার্য সম্পাদনের আদেশ দিবে না। কিরকম, ওই যে শাকিব খানকে বলছে যে তুমি আমার সিনেমায় অভিনয় করো, চুক্তিভুক্ত হয়েছে, শাকিব খান বললো যে আমি আর সিনেমায় অভিনয় করবো না, এখন শাকিব খানকে বাধ্য করা যাবে না। কেন যাবে না? কারণ এটা হলো তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর বা এটা তার ইচ্ছার উপর নির্ভর করে। এরপরে আমরা পড়ছিলাম যে চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে আদালত নির্ণয় করতে পারে না। কিভাবে? একজন আর একজনের কাছে জমি বিক্রি করতে চাইছে, এখন কতটুকু জমি বিক্রি করবে তার উল্লেখ নাই, কত টাকায় বিক্রয় করবে তার উল্লেখ নাই, তাহলে এই ধরনের চুক্তি আদালত কখনোই কার্য সম্পাদনের আদেশ দিবে না। তারপরে আমরা পড়েছিলাম যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিল যোগ্য।
ওই যে আপনি প্রতারণা করিয়া ভুলভাল বর্ণনা দিয়ে চুক্তি করাইছেন, এখন যখন সে প্রতারণার বিষয়বস্তু বা ভুলভাল বর্ণনার বিষয়বস্তু জেনে গেছে, তখন সে বলল তোমার জমি আমি আর কিনবো না। ওই যে সিমেন্টের বস্তার উদাহরণ দিছিলাম, মনে আছে? কারখানা। তারপরে ট্রাস্টি কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি। ট্রাস্টি, প্রতিটা ট্রাস্টির একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, সে যদি তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো চুক্তি করে সেটাও সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। তারপরে পাবলিক কোম্পানির যে যে উদ্যোক্তা ব্যক্তিগণ, তারা ধরেন রেলওয়ে কোম্পানি, রেলওয়ে রিলেটেড কোম্পানি, বাট তারা চুক্তি করছে কটন মিল দিবে, সো এটা তাদের ক্ষমতা বহির্ভূত চুক্তি, এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। বুঝতে পারছেন? যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজটা করতে গেলে একটানা 3 বছরের বেশি, পদ্মা সেতুর উদাহরণ দিছিলাম, একটানা 3 বছরের বেশি কাজ করতে হবে, তো সে যদি বলে যে আমি কাজ করব না, তাহলে তাদেরকে বাধ্য করা যাবে না। এবং সবশেষে যেটা আছে সেটা হলো আমাদের যে যে ক্ষেত্রে চুক্তির উভয় পক্ষ ধরে নিছে চুক্তির বিষয়বস্তু বর্তমান আছে, বা যখন তারা চুক্তি করছে তার আগেই চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে। একটা বাড়ি বিক্রয়ের চুক্তি করছেন, কিন্তু যখন চুক্তি করছেন তার আগেই বাড়িটা ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। জাহাজ বিক্রয়ের চুক্তি করছেন, যখনই চুক্তি করছেন তার আগেই জাহাজ পানিতে ডুবে গেছে, টাইটানিক হয়ে গেছে। বুঝতে পারছেন? এই 8টা ক্ষেত্রে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না। আর আমরা গতকাল আর একটু পড়েছিলাম, সেটা হলো যদি কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকে, মনে আছে কিনা? আরবিট্রেশন, হোয়াট ইজ আরবিট্রেশন ক্লজ? আরবিট্রেশন ক্লজ হলো আপনারা যখন চুক্তি করছেন, চুক্তিতে কথা এরকম একটা বিধান আছে যে ভবিষ্যতে যদি আমাদের কারো কোনো সমস্যা হয় তাহলে আমরা এটা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করব, এরকম যদি কোনো বিধান থেকে থাকে তাহলে আপনি 12 ধারার মামলা করে প্রকৃতপক্ষে কোনো প্রতিকার পাবেন। তো এই ছিল আমাদের গতকালের 12 আর 21। বুঝতে পারছেন? তো এখন 12 আর 21 তো আমরা পড়লাম, 12-21 রিলেটেড আরো অনেক কথা আছে। তো তার আগে আমরা একটু 13 ধারা, আপনাদের একটা এডিশনাল পেজ দিছিলাম, যারা যারা পান নাই আমার কাছ থেকে নিয়ে নেন, আর এখন ওই এডিশনাল পেজটা একটু হাতে নেন, ওই পেজটা আমরা পড়বো। আমরা প্রথমে একটু 13 ধারাটা পড়বো, দেখেন। আহ ধারা 13, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। আংশিক শব্দটা বলতেন। চুক্তি আইনের 56 ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও, যখন চুক্তিটা করছে ওই সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয় তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই কথাটার অর্থ কি? এই কথাটা চুক্তি আইনে বলছে যে যখন আপনারা চুক্তি করছিলেন ওই সময় বিষয়বস্তুটা ছিল, কিন্তু পরবর্তীতে যখন চুক্তিটা বাস্তবায়ন করবেন সেই সময় ওটার বিষয়বস্তু নাই, তাহলে এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিভাবে? উদাহরণ দেই। ধরেন ধরেন আপনি একটা, ফেরদৌস একটা বাড়ি বিক্রি করতে চাইছে, মিলন কিনতে চাইছে, ওনাদের বাড়ি বিক্রি চুক্তি হয়েছে, বায়না চুক্তি হয়েছে এবং বাড়িটা আছে, বলা হলো যে 6 মাসের মধ্যে এই জমি এই বাড়িটা মানে এটা দলিল করে দিব। তা 6 মাসের যেদিন শেষ দিন তার আগের দিন ধরেন বাড়িটা ঘূর্ণিঝড়ে অর্ধেক ধ্বংস হয়ে গেছে বা পুরোটা ধ্বংস হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে চুক্তি আইনের 56 ধারায় বলতেছে যে যেহেতু চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে তাহলে আর এটা আর বাস্তবায়ন করা যাবে না, মানে এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এটা বলেছে কত ধারায়? 56 ধারায়। চুক্তি আইনে কত ধারায়? 56 ধারায়। তো এটা 13 ধারায় বলে নাই, এই কথাটা বলেছে চুক্তি আইনের 56 ধারায়। বুঝতে পারছেন? এখন চুক্তি আইনের 56 ধারায় যে কথাটা বলছে, চুক্তি আইনের 56 ধারায় যে কথাটা বলেছে সেই কথাটার বিপরীত কথা বলছে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায়। 13 ধারাটা একটু পড়ি, দেখেন। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের, আন্ডারলাইন করবেন, 13 ধারায় বলা হয়েছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন গোল দিবেন পুরোপুরি অসম্ভব হবে না। চুক্তি আইনের 56 ধারায় বলছে যে অসম্ভব, করাই যাবেই না। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলছে যে পুরোটা করা না গেলেও আংশিক করা যাবে, অসম্ভব হবে না। তার মানে চুক্তি আইনের 56 ধারার বিপরীত হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা।
বুঝতে 21 পারছেন? ধারা স্যার। সরি। আচ্ছা, অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে, যেমন আন্ডারলাইন করবেন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে বা ক্রয় মূল্য পরিশোধ করা। কিভাবে? আমরা এখানে একটু উদাহরণ আছে, উদাহরণ এক পড়ি, দেখেন। উদাহরণ এক, করিম একটি বাড়ি 1 লক্ষ টাকায় খবিরের নিকট বিক্রয় করতে চুক্তি করে। করিম হচ্ছে বিক্রেতা, আর ক্রেতাকে কবির। বাড়ির মূল্য কত? 1 লক্ষ টাকা। তারা যখন চুক্তিটা করছে ওই মুহূর্তে বাড়িটা ছিল। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এখন ঘূর্ণিঝড়ে তো বাড়ি ধ্বংস হয়েছে, যে বিক্রেতা তার তো কোনো দায় এই জায়গা নাই, সে তো আর ইচ্ছা করে ধ্বংস করে নাই। আবার যে কিনবে তারও তো দায় নাই, এটা তো দৈবিক কারণে ধ্বংস হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে দেখেন 13 ধারার বিধান অনুসারে খবিরকে চুক্তির ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। খবির হলো যে ক্রেতা, তো বিক্রেতা মামলা করতে পারে যে তুমি ক্রয় মূল্য দাও। কেন দেবা? কারণ বাড়ি তো আর আমি ইচ্ছে করে ধ্বংস করি নাই। বুঝতে পারছেন? তাহলে এই কাজটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় সম্ভব, কিন্তু চুক্তি আইনের 56 ধারায় সম্ভব না। চুক্তি আইনের 56 ধারায় বলছে এটা সম্ভবই না। তাহলে চুক্তি আইনের 56 ধারার একটা ব্যতিক্রম হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 13 ধারা। 13 ধারা। সম্পত্তি দাবি করার কোনো দাবি করবে? হ্যাঁ, বলতেছেন যে ক্রেতা বিক্রেতার কাছে কিছু দাবি করতে পারে কিনা, তাই? হ্যাঁ, ক্রেতাও মামলা করতে পারে। এখন এই জায়গায় জাস্ট এক এক দিকের উদাহরণ দেওয়া হয়েছে। তো ক্রেতাও যদি মামলা করে যে আমি যে দিছি আমার ক্ষতিপূরণের জায়গা দেন, আদালত ইচ্ছা করলে তারও মঞ্জুর করতে পারে। আচ্ছা, আমরা উদাহরণ পরেরটা দেখেন, 2 নাম্বার দেন। এই এই উদাহরণগুলো সরাসরি আপনাদের লিখিত পরীক্ষার সময় কাজে লাগবে। দেখেন যে বি কর্তৃক, এটা একটু গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দেন। বিথিকা কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে আরিফ বিথিকার সাথে চুক্তি করেছে যে বিথিকার জীবদ্দশা পর্যন্ত বিথিকাকে আরিফ বার্ষিক আয় বা বৃত্তি দিবে। কিছুই বোঝেন নাই? বিষয়টা হলো এরকম, শুনেন। বিথিকা আরিফরে বলছে যে আরিফ সাহেব, আমি আপনাকে এককালীন 1 লক্ষ টাকা দিব, বিনিময়ে আমি যতদিন বেঁচে থাকবো বছরে বছরে আপনি আমারে 5,000 টাকা করে দিবেন। মানে এই চুক্তির দুইটা অংশ, যে বিথিকা বলতেছে আরিফরে যে আমি আপনারে এককালীন দিব কত? 1 লাখ টাকা। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বছরে বছরে আপনার দেওয়া লাগবে কত? 5,000। তার মানে উনি যদি 1 বছরও না বাঁচে তাহলে ইনার 5,000 কিন্তু দেওয়া লাগতেছে না। আর যদি 50 বছর বাঁচে তাহলে 50 বছরই 5,000 করে দিতে হবে। বুঝেন কিনা? একটু বুঝতেন। চুক্তির কথা হলো এই। পরেরটুকু দেখেন, যেদিন চুক্তি করা হয় তার পরের দিন বিথিকা ঘোড়ার উপর থেকে পড়ে মারা যায়। চুক্তি করছে, উনি 1 লাখ টাকা এখনো দেয় নাই, 1 লাখ টাকা এখনো দেয় নাই। চুক্তি করছে যে অমুক তারিখে দিব, কিন্তু চুক্তি করার পরের দিনই বিথিকা ঘোড়ার পরের থেকে কি হয়ে গেছে? মারা গেছে। এখন একটা জিনিস এখানে দেখেন, বিথিকা তো পড়ে মারা গেছে কিন্তু ও তো এখনো টাকা দেয় নাই। আরিফের কিন্তু 5,000 টাকা একবারও দেওয়া লাগলো না। কিন্তু এই ক্ষেত্রে দেখেন 13 ধারার বিধান অনুসারে বিথিকার বৈধ প্রতিনিধিদের উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। মানে আরিফ মামলা করবে যে আমি তো 1 লাখ টাকা পাই, আমার 5 লাখ না 5,000 দেওয়া লাগে নাই, সেটা তো চুক্তিতে ছিলই, কিন্তু চুক্তি তো করে গেছে সে এককালীন আমার 1 লাখ দিবে। এই টাকা আরিফ মামলা করে আদায় করতে পারে। আপনাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে এটা আনফেয়ার, যে কেন সে 1 লাখ টাকা দিবে, কিন্তু আসলে তো সে চুক্তি তো করে গেছে যে আমি এককালীন তোমার 1 লাখ দিব, বিনিময়ে তুমি বছরে বছরে দিবা। এখন চুক্তি অনুসারে তো সে, যদি সে 1 লাখ দেওয়ার পরে সে মারা যেত তাহলে তো তার 1 টাকাও সে পেত না, কিন্তু তার 1 লাখ তো ঠিকই দেওয়া লাগছে। এই কারণে আরিফ সাহেব মামলা করতে পারে ওই টাকা আদায়ের জন্য। চুক্তি আইনের 56 ধারা অনুসারে এটা সম্ভব না, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুসারে সম্ভব। কে বুঝেন নাই বলেন? যে কোনো চুক্তি, যদি যদি বলে মানুষ ছেলে নামে কি তাই বলে, যদি বলে মানুষ তাহলে কি উভয়। ধরে নিবেন? স্যার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যদি উভয়। মানুষ বলেন, এখন যারা প্রশ্ন করবেন স্যার ছেলে মানুষ না মেয়ে মানুষ,
যে জিজ্ঞেস করে সে কোনো মানুষ না। তা এই জায়গায় যেহেতু আমরা জানি কি 12 ধারার যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটা লিখিত চুক্তি হইতে পারে, মৌখিক চুক্তি হতে পারে। এটা আপনি তো কালকে আসেন নাই, পারবেন কিভাবে? কালকে বলছি না যে 12 ধারা লিখিত চুক্তি হতে পারে, মৌখিক চুক্তিও হতে পারে। বুঝতে পারছেন? তাহলে চুক্তির আংশিক অংশের কার্য সম্পাদন এটা কত ধারায়? 13 ধারায়। ঠিক আছে, আমাদের একটু নামাজের বিরতি, নামাজ শেষে তারপরে আমরা শুরু করি। তাহলে একটা জিনিস বোঝা গেল যে চুক্তির সম্পাদনের সময় যদি কোনো অংশ বিলুপ্ত ঘটে, সেই চুক্তিটা পুরোপুরি কার্য সম্পাদন করা না গেলেও আপনার ক্রয় মূল্য পরিশোধে বা অন্য কোনো ভাবে কার্য সম্পাদন করা যাবে। এটা কত ধারা? 13 13 ধারা। ধারা। এখন আমরা একটু চলে আসি চুক্তির আংশিক কার্য সম্পাদন। দেখেন, আন্ডারলাইন করেন, চুক্তির আংশিক কার্য সম্পাদন এটাকে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। আংশিক কার্য সম্পাদনটা কি আগে আমার কথা শুনেন। সেটা হলো যে শাকিল 1 বিঘা 100 শতক, ধরেন 100 শতক জমি বিক্রি করতে চাইছে, মিলন কিনতে চাইছে। তা শাকিল যদি বিক্রি করতে না চায় তাহলে মিলন মামলা করতে পারে কার্য সম্পাদনের, এবং আদালত যদি শাকিলকে বলে যে তুমি 100 বিঘায় বিক্রি করবা, তাহলে এটাকে বলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কালকে থেকে এটা আমরা পড়ে আসতেছি। কিন্তু আংশিক কার্য সম্পাদন কি? আংশিক কার্য সম্পাদন হলো যে যে ক্ষেত্রে আদালত ওই যে যে বিবাদী শাকিললে পুরোটা 100 বিঘা বিক্রি করতে বাধ্য করতে পারতেছে না, 95 বিঘা পারতেছে, 50 বিঘা পারতেছে, 60 বিঘা পারতেছে, কিন্তু পুরোটা পারতেছে না। অর্থাৎ যে ক্ষেত্রে যে চুক্তিভুক্ত কাজটার পুরোটা একেবারে সম্পূর্ণটা করতে আদালত বাধ্য করতে পারে না, কিন্তু আংশিক করতে বাধ্য করতে পারে, তাকে বলে আংশিক কার্য সম্পাদন। কিভাবে? একটা উদাহরণ এভাবে মনে করেন যে আপনি একটা বাড়ি সহ বাগান কিনতে যাচ্ছেন, মানে বাগান সহ বাড়ি, সরি, ওই বাড়িতে ঢোকার জন্য বাগানটা বেশ গুরুত্বপূর্ণ। এখন আপনারা বায়না চুক্তি করলেন, বায়না চুক্তি করার পরে জানা গেল যে ওই লোকটা বাড়িটার মালিক কিন্তু বাগানটার মালিক সে না। এখন হয় ক্রেতা কিনতে চাচ্ছে না, আর না হলে বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে না। ধরেন আমরা ধরে নিলাম যে বিক্রেতা বিক্রি করতে চাইতেছে না, সে বলতেছে যেহেতু আমি পুরোটার মালিক না, তোমার কাছে আমি বিক্রি করব না। তখন আদালতে ক্রেতা গিয়ে যদি মামলা করে, তখন আদালতে যদি দেখে যে হ্যাঁ বাগানের মালিক সে না, তবে আদালত বলতে পারে যে ঠিক আছে বাগান দরকার নাই, তুমি দলিল তুমি বাড়িটুকুই ওর কাছে বিক্রি করো। এটারই বলে চুক্তির আংশিক কার্য সম্পাদন। অর্থাৎ যখন একটা চুক্তির পুরোটা সম্পাদন আদালত দিতে পারতেছে না, তখন যদি আংশিক দেয় তখন সেটাকে বলে আংশিক কার্য সম্পাদন। এই আংশিক কার্য সম্পাদন সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 4টা ধারায় আলোচনা করছে: 14, 15, 16, 17। কত কত বলেন? 14, 15, 16, 17। তো আমরা একটু পড়ি, দেখেন। আচ্ছা, ওনার একটা পেজ দিন, ওর একটা পেজ দিতেন। আচ্ছা দেখেন, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোন পক্ষের মধ্যে কোন পক্ষের চুক্তির শর্তাবলী ভঙ্গ করে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে, আন্ডারলাইন করবেন, সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে সম্পূর্ণ কার্য সম্পাদনের নির্দেশ দিতে না পারলেও ন্যায় বিচারের স্বার্থে চুক্তির আংশিক কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। মানে পুরোটার নির্দেশ দিতে সে পারতেছে না, বাট আংশিক কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। একেই চুক্তির আংশিক কার্য সম্পাদন বা আন্ডারলাইন করবেন স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট বলে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর গোল দিবেন 14 থেকে 17 ধারা পর্যন্ত চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত ধারা? 14 থেকে 17। আমরা প্রথমে চলে আসি 14 ধারা। যেখানে চুক্তির গোল দিবেন অসম্পাদিত অংশ, অসম্পাদিত একটা গোল দেবেন আর ক্ষুদ্রতে একটা গোল দিবেন। যেখানে চুক্তির অসম্পাদিত অংশ কি বলেন? ক্ষুদ্র। আমরা পড়বো পরে, আগে আমার কথা শুনেন।
চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র মানে হলো যে আপনাদের আহ, যে শর্তাবলী নিয়ে একটা চুক্তি হয়েছিল, কোন কোন একটা পক্ষ ওই চুক্তিটার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 100% প্রতিপালন যে করতে কাজ পারতেছে করে না। বের করে এটা কি আপনি করেছেন? এটা বলেন ওকে। 100% প্রতিপালন করতে পারতেছে না, বুঝতে পারছেন? কোন তার একটু কমতি আছে। অসম্পাদিত অংশ ক্ষুদ্র, আমি একটা উদাহরণ দেই, আগে এটা মাথায় নেন। সেটা হলো ধরেন যে করিম 100 বিঘা জমি বিক্রি করার জন্য খবিরের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে করিম হচ্ছে বিক্রেতা আর খবির হলো কি ক্রেতা। কত বিঘা? 100 বিঘা। ধরেন 100 বিঘার মূল্য তাদের নির্ধারিত হয়েছে 1 কোটি টাকা। আচ্ছা, তাদের ভিতরে বায়না চুক্তি হয়েছে। যখন মূল দলিল করতে যাবে, অর্থাৎ চুক্তিটা বাস্তবায়িত হবে, তখন খবির জানতে পারলো যে করিম প্রকৃতপক্ষে 98 বিঘার মালিক, 2 বিঘার মালিক সে না। তাহলে বলেন তো যে 100 বিঘার মধ্যে 98 বিঘার যদি মালিক হয়, আর 2 বিঘা কি ক্ষুদ্র অংশ না? ক্ষুদ্র অংশ। তাহলে এই জায়গায় অসম্পাদিত অংশ কি ক্ষুদ্র। আচ্ছা, এখন এই জায়গায় যে কেউ মামলা করতে পারে, যে কিনতে চাইবে না বা যে বিক্রি করতে চাইবে না, আর একজন মামলা করবে। কিভাবে? করিম যদি বলে যে ভাই, যেহেতু আমি 2 বিঘার মালিক না, তোমার কাছে 100 বিঘা বিক্রি করতে চাইছিলাম, সো আমি যেহেতু 2 বিঘার মালিক না, তোমার আমি এটা বিক্রি করব না। যদি করিম বলে এই কথা, তাহলে সংক্ষুব্ধ কে? খবির। খবির মামলা করতে পারে যে ওনার, যে আমি 100 বিঘা কিনতে চাইছিলাম ঠিকই, বাট এখন দেখা যাচ্ছে সে 98 বিঘার মালিক। তাহলে আমি যে কাজের জন্য কিনতে চাইছিলাম সেই কাজের জন্য 98 বিঘা হলেও চলবে, 2 বিঘা না থাকলে সমস্যা নাই। আপনি করিম রে বাধ্য করেন এই 98 বিঘা বিক্রির জন্য, আর যে 2 বিঘা সে মালিক না, এই 2 বিঘার জন্য তারে বলেন আমার ক্ষতিপূরণ দিতে, তাইলে আমি খুশি। বুঝতে পারতেন? তাহলে করিম যদি বিক্রি করতে না চায়, মানে ক্রেতা, বিক্রেতা যদি বিক্রি করতে না চায়, মামলা করবে কে? ক্রেতা। এবং ক্রেতা ওই বিক্রেতারে বাধ্য করতে পারে যে যতটুকুর মালিক সে ততটুকু বিক্রি করার জন্য, আর অসম্পাদিত অংশের জন্য কি দিবে? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ কে কারে দিবে? বিক্রেতা দিবে ক্রেতাকে। যেহেতু 2 বিঘার সে মালিক না, তাহলে এক্ষেত্রে ক্রেতা যে সে দাম দিবে কয় বিঘার? 98 বিঘার। বাকি 2 বিঘার দাম সে দিবে না। এটুকু বুঝতে পারছেন? তো ওই 2 বিঘা জন্য স্যার ক্ষতিপূরণ দেবো। দাম দিল না মানেই তো ক্ষতিপূরণ, যা বুঝায় সেটুকু বুঝায়। কিন্তু যদি এরকম হতো, ধরেন যে ক্রেতা সে জানতে পারলো যে করিম 100 বিঘার মালিক, কিন্তু পরে যখন দলিল করবে দেখা গেল সে 98 বিঘার মালিক, 2 বিঘার মালিক সে না, তখন সে বলতেছে, আর একটা প্রেক্ষাপট, সে বলতেছে যে আমি এই জমি কিনবো না, আমি তো মিল দেবো, 2 বিঘা না থাকলে আমার মিলের একটা অংশ কম পড়ে যাবে, তো আমার এই 98 বিঘা কাজ হবে না, তোমার জমি আমি কিনবো না। তাহলে এই জায়গায় ক্রেতা কিনতে চাইতেছে না, সংক্ষুব্ধ কে বলেন? বিক্রেতা না? বিক্রেতা। এখন বিক্রেতা মামলা করছে। বিক্রেতা মামলা করলে বিক্রেতা কি বলবে? যে ওনার, আমি বলছিলাম ঠিকই 100 বিঘার মালিক, কিন্তু যেহেতু আমি 100 বিঘার মালিক না, 98 বিঘা, তো সুনির্দিষ্ট প্রতিকারের 14 ধারা দেখতে মর্জি হয়, এই 2 বিঘা 98 বিঘার তুলনায় কি ক্ষুদ্র। সো আমি এই 98 বিঘা তারা কিনতে বলেন, আর 2 বিঘার জন্য আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এই 14 ধারার উদাহরণে ক্ষতিপূরণ সর্বদাই দিচ্ছে কে? বিক্রেতা। তাতে মামলা যে এই করুক না কেন, যেহেতু 2 বিঘার মালিক সে না, তাই ক্ষতিপূরণ সে দিবে না আর কে দিবে? সে বিক্রি করতে না চাইলেও সে দিবে, আর অমুক কিনতে না চাইলেও 2 বিঘার ক্ষতিপূরণ কে দিবে? সে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে 14 ধারায় মূল কথাটা আমার মনে রাখতে হবে, অসম্পাদিত অংশ কি ক্ষুদ্র, যে কেউ মামলা করতে পারে, আর অসম্পাদিত অংশের জন্য কি দিবে? ক্ষতিপূরণ দিবে। একটু পড়ি দেখেন। যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কাজ করতে অসমর্থ, ওই যে নিজের অংশ সম্পূর্ণ কাজ করতে সে পারতেছে না, কিন্তু অসম্পাদনযোগ্য অংশ সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক হতে সামান্য এবং অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ যোগ্য, সেখানে আদালত যে কোনো পক্ষের মামলা চুক্তির যতটুকু সম্পাদন করা যেতে পারে, এই যে দেখ, যতটুকু সম্পাদন করা যেতে পারে, যতটুকু মানে কত? 98 বিঘা। ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য গোল দিবেন, আর্থিক ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন।
এখন আপনারা যখন বাসায় বসে পড়বেন তখন মাথার মধ্যে একটা ঘুরবে যে আর্থিক ক্ষতিপূরণটা কে দিবে। ওই যে যার অসম্পাদিত অংশ ক্ষুদ্র সেই দিবে সর্বদা। এই যে উদাহরণ পড়ি, জাভেদ কাদেরের নিকট 10 বিঘা জমি বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়। পরে অনুসন্ধানে দেখা যায় ওই 10 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমিতে জাভেদের কোনো সত্ত্ব দখল নাই। তাহলে 1 বিঘা কি ক্ষুদ্র না? ক্ষুদ্র। এই 1 বিঘা জমি জাভেদ চুক্তি মোতাবেক বিক্রি করতে অসমর্থ এই অজুহাতে সে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের দায় হতে অব্যাহতি পাবে না। এই অবস্থাতে জাভেদ তার সত্ত্ব দখলীয় 9 বিঘার জন্য বিক্রয় কবলা দলিল সম্পাদন এবং অবশিষ্ট 1 বিঘার জন্য ক্ষতিপূরণ দিতে কি থাকবে? বাধ্য থাকবে। বুঝেন কিনা? তাহলে আপনি মনে রাখবেন 14 ধারা মানে অসম্পাদিত অংশ কি? ক্ষুদ্র। আর 14 ধারায় ক্ষতিপূরণ দিবে কে দিবে? বিক্রেতা। এখন আমি আপনার একটা টাইপের উদাহরণ দিলাম, এটা লিজের ক্ষেত্রে হইতে পারে, লিজ দাতা লিজ গ্রহীতা। তাহলে যিনি লিজ দাতা তিনি সর্বদা দিবে ক্ষতিপূরণ। বুঝতে পেরেছেন? এবার আসি আমরা 15 ধারা। যেখানে চুক্তির অসম্পাদিত অংশ গোল দিবেন উল্লেখযোগ্য অংশ। আগেরটা কি ছিল? ক্ষুদ্র। আর এটা হলো উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য মানে কি? ওই আগের উদাহরণে যাই, ওটা কল্পনা করেন। আগেরটাই ছিল 98-2, বিক্রি করতে চাইছিল 100 বিঘা। আর এখন 60-40-30-70, ধরেন সে দেখা গেল 100 বিঘা বিক্রি করতে চাইছিল, পরে দেখা গেল 50 বিঘার মালিক সে, 50 বিঘার মালিক সে না, বা 40 বিঘার মালিক সে বাকি 60 বিঘার মালিক সে না, বা 80 বিঘার মালিক সে বাকি 20 বিঘার মালিক না। মোটামুটি একটা উল্লেখযোগ্য অংশের মালিক সে না। বুঝতে পেরেছেন? তো এখন ওই যে দিনেশ তো আজীবনই বেশি বোঝে, কথা তো ওই জায়গা নাই, আমি যে কথা বলতেছি তা ওই জায়গা লাইন বাই লাইনে নাই। আপনি যদি বই পড়েন আর কান দিয়ে আমার কথা শুনেন তাহলে আপনার কি মাথায় ঢুকবে? ঢুকবে না, লাভ নাই কোনো। শুনেন তো, তাহলে অসম্পাদিত অংশ ক্ষুদ্র কি মানে উল্লেখযোগ্য অংশ কেমনে? ধরেন শেষ এই আগের উদাহরণে যাই, করিম 100 বিঘা বিক্রি করতে চাইছিল কবিরের কাছে, চুক্তি হয়েছে, 100 বিঘার দাম কত ছিল? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এখন যখন কিনতে যাবে তখন দেখা গেল করিম 60 বিঘার মালিক, 40 বিঘার মালিক করিম না। তো এখন আগের 14 ধারায় যেই অস্বীকার করুক না কেন দুই পক্ষই মামলা করতে পারতো না? মনে আছে? কিন্তু 15 ধারার ক্ষেত্রে যদি বিক্রেতা বলে যে আমি বিক্রি করব না, ঠিক আছে, যে যেহেতু আমি 100 বিঘা বিক্রি করতে চাইছিলাম, তো আমি যেহেতু 40 বিঘার মালিক না, তো 60 বিঘা আমি বিক্রি করব না। তো তখন ওই যে 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 ক্রেতা সে যদি বলে যে না আমার আমার সমস্যা নাই, আমি 60 বিঘাই কিনবো, তুমি বিক্রি করো, তখন আদালত বলবে কি খবির রে যে তুমি তো কিনতে চাও, তুমি 60 বিঘা কিনতে পারো, কিন্তু এই বাকি 40 বিঘার জন্য করিম কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। অর্থাৎ ওই 60 বিঘাই তোমার কিনতে হবে 1 কোটি টাকা দিয়ে, কিনলে কেন না কিনলে নাই। বুঝেন কিনা? অর্থাৎ যে ক্ষেত্রে উল্লেখযোগ্য অংশ যদি এরকম হতো, ধরেন সে 20 বিঘার মালিক, 80 বিঘার মালিক সে না, তবুও ক্রেতা যদি ওই 20 বিঘা কিনতে চায় তাকে দাম দিতে হবে কত? এই 1 কোটি টাকা। 100 বিঘারই দাম দিতে হবে। অর্থাৎ 15 ধারায় ক্ষতিপূরণের কোনো বিধান নাই। বুঝতে পেরেছেন? কিন্তু 15 ধারায় যদি ক্রেতা কিনতে না চায়, যে তুমি যেহেতু 40 বিঘার মালিক না, আমি 60 বিঘা কিনে আমার কোনো লাভ নাই, তখন ক্রেতারে আবার বিক্রেতা মামলা করে বাধ্য করতে পারবে না। 14 ধারায় ক্রেতা বিক্রেতা উভয় মামলা করে বাধ্য করতে। তো 14 ধারায় ক্ষতিপূরণ ছিল, 14 ধারায় ক্ষতিপূরণ সর্বদা দিত কে? বিক্রেতা। আর 15 ধারায় শুধুমাত্র প্রতিকার পেতে পারে কে? ক্রেতা। তবুও ক্রেতা প্রতিকার পেতে পারে যদি সে কোনো ক্ষতিপূরণের দাবি ছাড়ে, যে আমার কোনো ক্ষতিপূরণ দরকার নাই। অর্থাৎ তাকে ওই 20 বিঘা বা 60 বিঘা 1 কোটি টাকা দিয়েই কেনা লাগবে। একটু পড়ি, এবার ভালো বুঝবেন। দেখেন, যেখানে চুক্তি চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কার্য সম্পাদনে অসমর্থ হয় এবং তার অংশের সম্পূর্ণ কার্য সম্পাদনে অসমর্থ হয় এবং অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজের একটি গোল দিবেন, কি অংশ? উল্লেখযোগ্য অংশ হয়,
অথবা তার আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, তবে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে তার পক্ষে, এই যে দেখেন চুক্তি ভঙ্গকারী পক্ষ মানে কে? বিক্রেতা। তার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব, যতটুকু সম্পাদন করা সম্ভব ততটুকু অংশ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারবেন। যদি বাদী পক্ষ, যে বললেন বাদী পক্ষ আরো কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্যের ত্রুটির জন্য বিবাদী কর্তৃক চুক্তিভঙ্গের দরুন, আন্ডারলাইন করবেন, সকল ক্ষতিপূরণের অধিকার পরিত্যাগ করে। সে কিনতে যাচ্ছে, বলতেছে যে আমি ওই 60 বিঘাই কিনতে চাই। আদালত বলবে ঠিক আছে, তাহলে বাকি 40 বিঘার জন্য বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। তুমি 60 বিঘা কিনলে তোমার 1 কোটি দিয়ে কিনা লাগবে, রাজি? যদি কেনো তাহলে কেনো, না কিনলে নাই। উদাহরণ করি, এখানে একটা ভিন্ন উদাহরণ দিয়েছি, দেখেন যে জাবেদ 1 লক্ষ টাকায় ঢাকা শহরের একটি বাড়ি সংলগ্ন বাগান সহ কাদেরের নিকট বিক্রয় করতে চুক্তি করতে হয়। মানে বাড়ি আর বাগান বিক্রি করবে কার কাছে? কাদের কাছে। কত টাকা? 1 লক্ষ টাকা। বাড়ি ব্যবহারের জন্য বাগানটি কি বলেন গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় বাগানটি বিক্রয় করার জাবেদের আইনত কোনো অধিকার নাই। দেখা গেল জাবেদ দুইটাই বিক্রি করতে যাইছে, কিন্তু সে বাড়ির মালিক, সে বাগানের মালিক সে না। এই অবস্থায় জাবেদ কাদেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিক্রি পেতে পারে না। জাবেদ মানে বিক্রেতা। ক্রেতা যদি কিনতে চায়, কিনতে না চায়, তাহলে বিক্রেতা বাধ্য করতে পারবে না। কিন্তু কাদের যদি সাব্যস্তকৃত 1 লক্ষ টাকা মূল্য প্রদানে ইচ্ছুক হয়, কত টাকা? 1 লক্ষ টাকা মূল্য প্রদানে ইচ্ছুক হয় এবং জাবেদের অবহেলা বা ত্রুটির কারণে ক্ষতিপূরণের দাবি, আন্ডারলাইন করেন, পরিত্যাগ করে বাগান ছাড়াই বাড়ি গ্রহণ করতে সম্মত হয়, তবে কাদের জাবেদের বিরুদ্ধে বাড়ি তার বরাবর হস্তান্তরের জন্য ডিক্রি পাওয়ার অধিকারী হবে। তো আপনি এখানে বোঝার জন্য 14 ধারার পাশে একটু স্টার দিয়ে লিখে রাখেন, ক্রেতা বিক্রেতা উভয়ই ডিক্রি পেতে পারে এবং সর্বদা ক্ষতিপূরণ দিবে বিক্রেতা। 14 ধারার ওই জায়গায় একটু লিখে রাখেন যে ক্রেতা বিক্রেতা, 14 ধারার এখানে লিখবেন, ঠিক আছে? ক্রেতা বিক্রেতা উভয় কি ডিক্রি পেতে পারে, ক্রেতা বিক্রেতা উভয়ই ডিক্রি পেতে পারে এবং সর্বদা ক্ষতিপূরণ দিবে বিক্রেতা। সর্বদা ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা। লিখেছেন? এবার 15 ধারার ওখানে লেখেন, 15 ধারার ওখানে একটু স্টার দিয়ে লেখেন, শুধুমাত্র ক্রেতা ডিক্রি পেতে পারে, শুধুমাত্র ক্রেতা ডিক্রি পেতে পারে যদি ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করে। শুধুমাত্র ক্রেতা ডিক্রি পেতে পারে যদি ক্ষতিপূরণের দাবি কি করে বলেন? পরিত্যাগ করে। লিখেছেন সবাই? তাহলে অসম্পাদিত অংশ ক্ষুদ্র হইলে 14, অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য হইলে 15। এখন একজন অনলাইনে প্রশ্ন করেছেন, উনি হয়তো বা শুনেন নাই, তার উল্লেখযোগ্য অংশ ছোট হবে না বড় হবে? আপনাদের মন কি বলে? ছোট বড় যাই হইতে পারে, 50-50 হইতে পারে, 40-60 হইতে পারে, 70-30 হইতে পারে, কিন্তু যাই হোক না কেন ক্রেতাদের তার পুরোটাই কিনতে হবে। বুঝছেন? কে বুঝেন নাই বলেন, প্রশ্ন বলেন। আসতেছি, সেই জিনিস পরে আসতেছি, আগে এইটুক বুঝেন। এইটুক বুঝতেন? হ্যাঁ, এইটুক বুঝলে হবে। আসেন আমরা 16 ধারায় আসি। সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন চুক্তির, এটা বল দিবেন সুনির্দিষ্ট অংশ। সুনির্দিষ্ট অংশ আসলে কাকে বলে? ধরেন এতক্ষণ আমরা পড়ছি ক্ষুদ্র অংশ উল্লেখযোগ্য অংশ, 14তে ক্ষুদ্র, 15তে উল্লেখযোগ্য, আর 16তে বলতেছে চুক্তি সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। এই কথাটার অর্থ কি? অর্থাৎ আপনি এমন একটা চুক্তি করছেন, ওই চুক্তিতে
দুই বা ততোধিক অংশ আছে, ধরেন দুইটা দুইটা চুক্তিতে দুইটা শর্ত আছে, তাহলে প্রতিটা শর্ত হলো সুনির্দিষ্ট অংশ। কিভাবে? ধরেন বৈশাখী টেলিভিশন গায়িকা মমতাজের সাথে চুক্তি করছে যে 2026 সাল সে বৈশাখী টেলিভিশনে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে মমতাজ গান পরিবেশন করবে, এবং এই 26 সালে আর অন্য কোন টিভি চ্যানেলে মমতাজের গান পরিবেশন করা হবে না। তাহলে এই চুক্তির দুইটা অংশ, এক অংশ হলো 26 সালে মমতাজ গান পরিবেশন করবে, আর একটা অংশ কি এই সময় সে অন্য কোথাও গান পরিবেশন করবে না। বুঝতে পারছেন? এখন মমতাজ 2 মাস গান গাওয়ার পরে সে যদি বলে যে আমি অমুক চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, অমুক চ্যানেলে গিয়ে গান গাইবো, বা বললো যে আমি বৈশাখীর সাথে আর গান গাইবো না, তাহলে এখন মামলা করবে কে? বৈশাখী টেলিভিশন। এখন বৈশাখী টেলিভিশন মমতাজ রে বৈশাখী টিভিতে গান গাইতে বাধ্য করতে পারবে না। কেন পারবে না? এটা তার ব্যক্তিগত যোগ্যতা, 21 ধারা কালকের মনে আছে। কিন্তু এই অংশ বাধ্য করতে না পারলেও অন্য অংশ, সে যাতে অন্য কোথাও গান গাইতে না পারে, এটা বাধ্য করতে পারবে। এটারে বলে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। মানে দুইটা অংশ, একটা অংশ কার্য সম্পাদন করতে না পারলেও আর একটা অংশে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এছাড়া আরো একটা উদাহরণ দেই, সেটা হলো যে ধরেন পূর্ণ আর পীযূষ, এনারা দুই ভাই, এনারা 2 বিঘা জমি বিক্রি করতে চাইছে প্রভাসের কাছে, সবই দিয়ে পূর্ণ পীযূষ প্রভাস। তো এনারা 2 বিঘা জমি বিক্রি করতে চাইছে প্রভাসের কাছে, এখন 2 লাখ টাকা দিয়ে বায়না চুক্তি হয়েছে। এখন প্রভাস যখন বাকি টাকা আইনে পূর্ণ আর পীযূষে বলছে যে এখন আমার দলিল করে দাও, তখন পীযূষ বলতেছে যে না, আমি আমার 1 বিঘা তোমার কাছে বিক্রি করব না। কেন করবো না? কারণ তোমার সাথে যখন আমার বায়না চুক্তি হয়েছিল আমার বয়স 18 বছরের কম ছিল, 18 বছরের কম ছিল। আর 18 বছরের কম কেউ কোনো চুক্তি করতে পারে না। 18 বছরের কম কেউ যদি কোনো চুক্তি করে সেটা হলো ভয়ডা বিনিশ্য, শুরু থেকেই বাতিল। বুঝতে পারছেন? এখন প্রভাস যদি মামলা করে তাহলে আদালত পূর্ণরে বিক্রি করতে বাধ্য করতে পারবে, কিন্তু পীযূষ সে কখনো বাধ্য করতে পারবে না। এটারে বলে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। এটা একটু পড়ি দেখেন। যখন চুক্তির একটি অংশের পৃথকভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির অন্য অংশ থেকে পৃথক এবং স্বাধীনভাবে অবস্থিত, এবং একই চুক্তির অন্য অংশের কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে করা যায় না বা আবশ্যক নয়, এমত অবস্থায় আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারবেন। আপনি আপনার ভাষায় লিখিত পরীক্ষায়, এই যে লিখিতর পড়া, যখন আপনি লিখিত পরীক্ষায় লিখবেন যে যদি এরকম কোনো চুক্তি থাকে যে চুক্তির 2টা অংশ আছে, তাহলে আদালত একটা অংশের কার্য সম্পাদনের নির্দেশ দিতে না পারলেও আর একটা অংশের কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। উপরের কথাই আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 16 ধারা। তো আমরা উদাহরণ পড়ি দেখেন। ক ও খ দুই ভাই তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত 2 কাঠা জমি বিক্রয়ের জন্য গ এর সাথে চুক্তি করে। পরবর্তীতে মূল দলিল সম্পাদনের সময় দেখা যায় বিক্রয় চুক্তি সম্পাদনের সময় খ নাবালক ছিল। ওই যে খ নাবালক ছিল। এক্ষেত্রে আদালত ক কে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারলেও খ কে কার্য সম্পাদনের আদেশ দান হতে বিরত থাকে। বুঝতে পারছেন? তাহলে অসম্পাদিত অংশ ক্ষুদ্র 14, অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ 15, স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন কত? 16। আমরা 17 ধারাটা একটু পড়ি দেখেন। 17 ধারায় বলেছে যে ইংলিশটা আন্ডারলাইন করেন, বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। অর্থাৎ পূর্ববর্তী 3টি, অর্থাৎ দেখেন আন্ডারলাইন করেন 14, 15, 16 ধারা যে কোনো একটির আওতাধীন মামলা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশ বিশেষের কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ প্রদান করবে না। এই কথাটার অর্থ হলো 17 ধারায় বলতেছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে কয়টা? 57টা। বলতেছে শুধুমাত্র 14, 15, 16 এই 3টা ধারাই আংশিক কার্য সম্পাদনের আদেশ দিতে পারে, আর অন্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। এই কথাগুলোই বলেছে কত ধারায়? 17 ধারায়। বুঝতে পারছেন? কি তানভীর, বৃষ্টি নামে নাকি? অনেক? এখনো নামতেছে? আচ্ছা তাহলে
হ্যাঁ, নামাজ পড়তে হবে। 14 থেকে 17 পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, দয়া করে করেন। এবার কার কোন প্রশ্ন আছে? যতটুকু পড়াইছি এর মধ্যে করেন। রেজিস্ট্রেশন কিন্তু হবে কি হবে না সেটা পরে আসতেছি, আপাতত মনে করেন রেজিস্ট্রেশন কিন্তু হোক বা না হোক কোনো সমস্যা নাই। অনলাইনে প্রশ্ন আছে? দিনেশ করেন, প্রশ্ন করেন, খিলখেলে হাসবো তো বলেন। তাহলে আপনারা কি মুখ ব্যাকসাবে প্রশ্ন করার পর? তাতে আরো রাগ হবে না যে একটা প্রশ্ন করলাম। দিনেশ সাহেব বলেন, আপনার কাছ থেকে একটা দুর্লভ প্রশ্ন শুনি, বলেন বলেন। ষোলোতে কিন্তু আমি ক্ষতিপূরণের কোনো কথা বলি নাই। ষোলোতে ক্ষতিপূরণ দিবে কি দিবে না এটা আদালতের এখতিয়ার, এই জায়গা নিষেধও করে নাই, দেওয়ার কথাও বলে নাই। জি। তো ঠিক আছে, আমাদের দেখি নামাজ পড়া যায় কিনা, বৃষ্টি থামলে নামাজ পড়ে আসি। তো 17 ধারাটা পর্যন্ত আমরা পড়ছি, 18 ধারাটা একটু দেখেন। 18 ধারা, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। হ্যাঁ, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে কার অধিকার বলেন? ক্রেতার অধিকার। পারচেজার্স রাইটস এগেইনস্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল। এখানে একটা বিষয় শুনেন, সেটা হলো বলছে যে আচ্ছা তার আগে ব্র্যাকেটে একটু লেখেন যে এস্টোফেল নীতি, এস্টোফেল, ESTO, PPEL, PPEL নীতি বা স্বকার্যজনিত বাধা, বা স্বকার্যজনিত বাধা। স্বকার্য মানে নিজের কার্য, স্বকার্যজনিত বাধা। যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় এস্টোফেল, প্রিন্সিপাল অফ এস্টোফেল বা এস্টোফেল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, কত ধারা? 18 ধারায়। যদি বলে স্বকার্যজনিত বাধা, কত ধারা? 18 ধারায়। পড়ার দিকে মনোযোগ দেন, অন্য কিছু চিন্তা করেন না, তানবিন। আচ্ছা, তো এখন স্বকার্যজনিত বাধা জিনিসটা আসলে কি? স্বকার্যজনিত বাধা হলো এরকম, ধরেন একজন ব্যক্তি, সে দুইটা জমি চাষ করে। এখন দুইটা জমি চাষ করুক তা বা সে জমি চাষ করে, এখন ওই জমির মালিক হলো তার পিতা, সে এখনো ওই জমির মালিক হয় নাই। সাধারণত সন্তানরা জমির মালিক হয় পিতা মারা গেলে, বা পিতা যদি তারে দান করে তখন, বা উইল করলে, তাও পিতা মারা যাওয়ার পর মালিক হয়। এখন ওই ব্যক্তি তো ওই জমি চাষবাস করে, এখন একজন লোক ভেবেছে যে ওই ওই জমির মালিক হলো যে চাষ করতেছে সে। তো ওই ব্যক্তি যে দুইখানা জমি চাষ করে, সে ওই লোকের কাছে ওই জমি বিক্রি করে দিছে যে আমি এই জমির মালিক, তুমি এই জমি আমার কাছ থেকে কিনে নাও, 2 খণ্ড 2 লাখ টাকায় পেয়ে যাবা। তো তাদের মধ্যে ধরেন বায়না চুক্তি হয়েছে। বায়না চুক্তি হওয়ার পরে ওই লোক যখন যখন বায়না চুক্তি হয়েছে তখন কি সে ওই জমির মালিক? না, মালিক কে? তার বাবা। এখন ইতিমধ্যে ওই লোকের বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে সে ওই জমির মালিক হয়েছে, কিন্তু যখন সে বিক্রি করছিল, বায়না চুক্তি করছিল, তখন কিন্তু মালিক ছিল না। এখন যখন দলিল করে দিতে আসতে বলছে, দলিল করে দেওয়ার জন্য ওই লোক এসে বলছে যে আমার এখন দলিল করে দাও, সে বলতেছে যে তোমার আমার এই জমি আমার কাছ থেকে আবার টাকা দিয়ে কিনতে হবে। কেন কিনতে হবে? কারণ আগের বার আমি বেচছি ঠিক আছে, কিন্তু আগের বার তো আমি মালিক ছিলাম না, আমি তো মালিক আমার বাবা মারা যাওয়ার পরে এখন হয়েছি, সো আগের বেচা কিনা ঠিকঠাক মতো হয় নাই।
কাহিনী বুঝেন কিনা? অর্থাৎ যখন সে বিক্রি করছে তখন তার সত্ত্ব ছিল ত্রুটিপূর্ণ। সত্ত্ব ত্রুটিপূর্ণ মানে কি? তার মালিকানা ছিল না, কিন্তু পরবর্তীতে সে ওই সত্ত্বের অধিকারী হয়েছে। তো এখন যিনি ক্রেতা তিনি যে মামলা করে দিছে যে ওনার আমি জমি জমা কিনছি, এখন আমার দলিল করে দিচ্ছে না, তখন এ হইছে বিবাদী, বিক্রেতা এখন হইছে বিবাদী। বিক্রেতা বলতেছে যে ওনার এই যে দেখেন, যখন আমি এই জমি বিক্রি করছিলাম, হ্যাঁ আমি প্রতারণা করছিলাম ঠিক আছে, কিন্তু যখন বিক্রি করছিলাম তখন তো আমি মালিক ছিলাম না, সো এখন মালিক হইছি, আগের বেচাকেনা তো ঠিকঠাক হয় নাই। তখন আদালত বলবে যে ঠিক আছে, তুমি তো আগে মালিক ছিল না, এটা তো তুমি স্বীকার করতেছো, হ্যাঁ এখন মালিক হইছো, হ্যাঁ তাহলে তুমি ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টফেল নীতি দ্বারা বাড়িত। কিভাবে? যে তোমার এই স্বকার্যজনিত বাধা নীতির দ্বারা পূর্ববর্তী যে অশুদ্ধ হস্তান্তর সেটা এখন সিদ্ধ হয়ে গেল। মানে তুমি আগে মালিক ছিল না, কিন্তু এখন তো মালিক হইছো, যেহেতু এখন মালিক হইছো, সো আগের যে অশুদ্ধ হস্তান্তর এটা এখন কি হয়ে গেছে? সিদ্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? যদি এ মালিক পরবর্তীতে না হতো তাহলে তো এটা এরকম হতো না। তাহলে এই জন্য স্বকার্যজনিত বাধা মানে যে কাজটা আমি করছি সেটার পরবর্তীতে অস্বীকার করতে পারবো না। অর্থাৎ এই যে দেখেন, এবার টাইটেলটা বুঝবেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে, মানে যিনি বিক্রি করছে তার সত্য কি? ত্রুটিপূর্ণ। ক্রেতার অধিকার। কার অধিকার? ক্রেতার। তাহলে এখানে এটা বলা যায় দেখেন যে ক্রেতা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতারা বিক্রি করতে বাধ্য করতে পারে, পারে না? কত ধারায়? 18 ধারা। 18 ধারায়। এই যে পড়ি দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা অনুসারে যেখানে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি বিক্রয় করা বা ভাড়া দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয়, এটা আমি আপনাদের একটা বিক্রি করার উদাহরণ দিচ্ছি, এটা ভাড়াও হতে পারে, যাতে তার গোল দিবেন ত্রুটিপূর্ণ সত্য রয়েছে, সেখানে ক্রেতা বা ইজারা গ্রহীতার নিম্নোক্ত অধিকার থাকবে। কি কি দেখেন, যদি বিক্রেতা বা ইজারাদাতা কোনো সম্পত্তি বিক্রয়ের বা ইজারা দেওয়ার, আন্ডারলাইন করবেন, পরপরই সম্পত্তিতে কোনো সত্ত্ব অর্জন করে, মানে যখন সে চুক্তিটা করছিল তখন সে সত্ত্বের অধিকারী ছিল না, কিন্তু পরে সে সত্ত্বের অধিকারী হয়েছে, তবে ক্রেতা বা ইজারাদার তাকে পরবর্তীতে অর্জিত সত্ত্বের জন্যও চুক্তি পালনে বাধ্য করতে পারে। তাহলে 18 ধারার মূল বিবেচ্য বিষয় হলো ক্রেতা বাধ্য আহ, ক্রেতা বাধ্য করতেছে কারে? বিক্রেতারে, যে বিক্রেতার সত্ত্ব ছিল কি? ত্রুটিপূর্ণ। উদাহরণ পড়ি, রহিম ক, খ, গ এই 3 খণ্ড ভূমিতে সত্ত্ববান দখলকার উল্লেখে করিমের নিকট কবলা দ্বারা বিক্রয় করে। মানে রহিম বিক্রি করছে 3 খণ্ড জমি, 3 খণ্ড জমির নাম কি? ক, খ ও গ। এবং করিম সরল বিশ্বাসে 3 খণ্ড ভূমি ক্রয় করে। ক্রয়ের পর অনুসন্ধানে প্রকাশ পায় গ খণ্ড ভূমিতে বিক্রয়ের সময় রহিমের দখল থাকলেও তাতে কোনো সত্ত্ব ছিল না, ওই ভূমিতে সত্ত্ব ছিল রহিমের পিতা কাদেরের। বলতেছে 3 খণ্ড বিক্রি করলেও তার সত্ত্ব ছিল 2 খণ্ডের, বাকি 1 খণ্ডের সত্ত্ব ছিল না, ওই সত্ত্ব ছিল কার? পিতার। 1 বছর পর কাদের রহিমকে একমাত্র পুত্র রেখে মারা গেলে ওই সময় ওই ভূমির সত্ত্ব রহিমের উপর পড়বে। বাবা মারা যাওয়ার পর ছেলে মালিক হয়েছে, তদবস্থায় করিম গ খণ্ডের জন্য পুনরায় একটি কবলা দলিল পাওয়ার জন্য রহিমের বিরুদ্ধে মামলা করতে পারবে। মানে করিম তো ছিল ক্রেতা, এটা মামলা করতে পারবে কে? করিম। এই ধারার এই অংশের বক্তব্য হস্তান্তর আইনের 43 ধারার অনুরূপ। মানে এই যে যে প্রিন্সিপাল অফ এস্টফেল, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 18 ধারা, সম্পত্তি হস্তান্তর আইন 1882 আছে 43 ধারা, আর আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এটার আছে 115 ধারা। একটু লিখে রাখতে পারেন, সেম বিধান, এই যে যে বিধানটা বললাম এই একই বিধান সাক্ষ্য আইনের লেখেন 115 ধারা, সাক্ষ্য আইন 115, আর সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা। জি, সম্পত্তি হস্তান্তর আইনের 43। অনেকে হয়তো বা বুঝেন নাই, কে বুঝেন নাই আমারে দয়া করে একটু জানান। কে কে বুঝেন নাই প্রশ্ন করেন, অনলাইন অফলাইনে যে ভাই বোন আছেন সবাই বলেন কে বুঝেন নাই। হ্যাঁ বলেন দিনেশ। শুনেন আমি বলে রাখি, আমি আপনার বলার আগে আমি বলি, এ জায়গা
18 ধারায় কিন্তু মামলা করবে না, মামলা কিন্তু অন্য যে কোনো ধারায় হবে। ধরেন 12 ধারার মামলা হলো, 12 ধারার মামলায় আপনি এই নীতিটা দেখাইতে পারেন যে এইটা 18 যে নীতি আছে, প্রিন্সিপাল অফ স্টেবল নীতিটা। মামলা কিন্তু 18 ধারায় হবে না, মামলা 13 ধারা, 14 ধারা, 15 ধারা কোনো ধারায় হবে না, মামলা হবে শুধু 12 ধারায় কার্য সম্পাদন মামলা শুধু ধারা। আর 12 ধারার মধ্যে আমি এই বিধানগুলো মামলার সময় যাই দেখাবো যে রনের এই ধারায় এই জিনিস আছে। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। সুবিধা পাওয়া যাবে। এখন আমরা চলে আসি, তাহলে একটা জিনিস এখানে বুঝতে পারছেন যে 18 ধারায় ক্রেতা বাধ্য করতেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বিক্রেতারে, কিসের জন্য? যে বিক্রেতার সত্য ছিল কি ত্রুটিপূর্ণ। 18 ধারার উল্টা 25 ধারা। 18 ধারার উল্টা কত? 25 ধারা। 25 ধারা হলো, ধরেন বিক্রেতা যখন বিক্রি করছে তখন তো তার সত্য নাই, তো ক্রেতা পরে বলতেছে এই এই 18 ধারায় তো বিক্রেতা পরে বিক্রি করতে চাইতেছে না, ক্রেতা কিনতে চাইতেছে, কিন্তু 25 ধারা হলো যে সে ক্রেতা যখন জানিয়ে গেছে যে ওই জমিতে তো সত্য নাই, ক্রেতা বললো যে তোমার জমি আমি আর কিনবো না, কারণ জমি তো তোমার বাবা মালিক, তুমি তো আর মালিক না, তো তোমার জমি এখন সত্য হইলেও আমি আর কিনবো না। এখন মামলা করবে কে তাহলে? বিক্রেতা। তাকে কিসের জন্য? কেনার জন্য। কেনা। এখন 25 ধারায় বলতেছে যে বিক্রেতা, যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ, সে মামলা করে ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। বুঝেন কিনা? 25 ধারায় উল্টা, মানে আপনাদের জটিল লাগতে পারে। 18 ধারার ক্ষেত্রে মামলা করে হলো ক্রেতা, ক্রেতা বাধ্য করতেছে কারে? বিক্রেতারে। আর 25 ধারায় হলো ক্রেতা কিনতে চাইতেছে না, যে তোমার সত্য ঠিক নাই, তাহলে তোমার জমি আমি কিনবো না, তাহলে মামলা করবে কে? বিক্রেতা। কারে? কেনানোর জন্য, ক্রেতারে দিয়ে কেনার জন্য। এই ক্ষেত্রে আদালত ক্রেতারে কিনতে বাধ্য করবে না। এটা হলো 25। মামলা করতেছে ক্রেতা বিক্রেতারে, মানে বিক্রয়ের জন্য বাধ্য করতেছে। বুঝতে পারতেছেন? আর 25-এ মামলা করতেছে কি? বিক্রেতা, কিন্তু ক্রেতারে কিনতে বাধ্য করতে আদালত পারবে না। এই যে পড়ি দেখেন, এইসব জায়গায় আপনি যদি মনোযোগের একটু ঘাটতি থাকে তাহলে কিন্তু মাথার ভিতরে ঢুকবে না। এই যে দেখেন, সত্য নেই এমন ব্যক্তি বা অনুমতি নিয়ে বসবাসকারী ব্যক্তি সম্পত্তি বিক্রয় চুক্তি করলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। দেখেন না, এরূপ বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর গোল দিবেন 25 ধারা অনুযায়ী সত্য নেই, মানে যে যার সত্য নাই, মালিক না তার নাই, বা স্বেচ্ছায় অনুমোদিত বসবাসকারী ব্যক্তি কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিক্রয় বা ইজারা প্রদানের চুক্তি তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না যদি, দেখেন আন্ডারলাইন করবেন, সত্য নেই তা জেনেও বিক্রয় করে। আমার সত্য নাই, বাট তারপরেও আমি ওই জমি বিক্রি করছি, নির্ধারিত সময়ের মধ্যে সন্দেহমুক্ত পূর্ণ সত্য প্রদানে ব্যর্থ হয়। ক্রেতা বলছে যে তোমার জমি কিনতে পারি, বাট তুমি যে সত্যের অধিকারী এটা আমাকে দেখাও, সে দেখাইতে পারে নাই। আর বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে গোল দিবেন বন্দোবস্ত হয়ে থাকে। বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে, মানে কি? আমি একটু উদাহরণ দেই। কি হয়েছে দিনেশ সাহেব? নাম লেখেন, শুনেন। এই আমরা এটা 24 ধারাতে গিয়ে পড়বো, বাট এখানে একটা উদাহরণ শুনেন যে একজন ব্যক্তি তার এক খণ্ড জমি তার ভাগ্নেকে দান করছে, কিছুদিন পরে যাইয়া সেই জমি আর একজনের কাছে বিক্রি করছে। তাহলে যখন দান করছে সেম জমি বিক্রি করছে কি আর একজনের কাছে, বাট দানটা করছিল কি আগে। তো যে কিনতে চাইছে সে যখন পরে জানতে পারলো যে এই জমি আর একজনের কাছে সে কি দান করছে, তখন সে বলতেছে ভাই আপনার জমি আমি কিনবো না, কারণ আপনার সত্য কি আছে ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ। এখন যদি বিক্রি করছে, সে মামলা করে দিচ্ছে যে ওনার পরে আমার জমি কিনতে বাধ্য করেন, আমার স্থাবর সম্পত্তি, আমার ক্ষতি নির্ণয় মানদণ্ড নাই, আমার অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা সম্ভব না, সবকিছু দেখাইছে, বাট বিবাদী এসে দেখাচ্ছে যে ওনার দেখেন ওনার সত্য হলো ত্রুটিপূর্ণ, উনি একবার আগে করছে দান,
আবার আমার কাছে এসে বিক্রি করতে, তো আদালত তারে কিনতে বাধ্য করবে না। এই পয়েন্টটা হলো যে 3 নাম্বার পয়েন্টটা, যে দেখেন বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে। বন্দোবস্ত মানে আপনি বিক্রি করার আগে আর একজনের বন্দোবস্ত করছেন, কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। বুঝতে পেরেছেন? তো তাহলে 18তে হলো প্রিন্সিপাল অফ এস্টোপেল, 18তে হলো ক্রেতা বাধ্য করতেছে বিক্রেতারে, যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ। আর 18-র উল্টা কত? 25। এই জায়গায় বিক্রেতা, যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ সে বাধ্য করতে পারতেছে না, কারে? ক্রেতাকে। বুঝছেন? এ হলো 18 আর 25। এক বাক্যে বলে আর লাভ কি? এত বাক্য বললাম, এইটুকু যদি না বোঝেন তাহলে আর এক বাক্যে কি আর কাজ হয়? স্যার 17 আর 18-র মধ্যে পার্থক্য যদি এক বাক্যে বলতেন। কোথায় 17 আর কোথায় 18? 17তে বলছে যে 14, 15, 16 এই 3টা ধারা ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে কার্য সম্পাদনের আদেশ দিবে না, এটা হলো 17। আর 18 তো কমপ্লিটলি আলাদা বিষয়, যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। আর 18-র উল্টা কত? 25। তো আমরা আইন পাঠে ফেরত আসি। এই জায়গার 13 ধারা আর পড়বো না, বুঝতে পারছেন? কারণ 13 ধারা তো ওই পেজে আমরা পড়ে ফেলছি। তো বিগত বছরের একটা প্রশ্ন আছে, এটা আমরা পড়ি। তানবিন সাহেব, ওনার দেখান আর মন খারাপ করেন না। দেখেন, ক, একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করে, পাইছেন? পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? বিক্রি করছে কার কাছে? ক্ষয়ের কাছে। এখন ঘূর্ণিঝড়ে বাড়ি গেছে ধ্বংস হইয়া, তাহলে খকে চুক্তির ক্রয় মূল্য পরিশোধে কি করা যাবে? বাধ্য করা যাবে। বুঝতে পেরেছেন? কত ধারা? 13 ধারা। 13 ধারা ওই ঘূর্ণিঝড় দিয়ে মনে রাখবেন। আর ওই যে ঘোড়াতে পড়ে মরে গেছে, এটা না, ওটাও 13। ওই যে এককালীন একটা দিবে না 5,000, আর এককালীন দেবো 1 লাখ, আর বছরে বছরে দেবো 5,000, এই দুইটা দিয়ে মনে রাখবেন 13 ধারা। এই জায়গায় 14, 15, 16 পড়বো না, বুঝতে পারছেন? কারণ এই জিনিসগুলো আমরা পড়ছি না। ওই যে ওই এক কাগজ পড়লেই এই জায়গায় অনেক কিছু হয়ে যায়। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা পড়ি। আপনারা কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। মোস্তফা কামাল সাহেব, আপনারা বুঝাইছি, মূল কথা হলো 17 ধারাটা এক জিনিস আর 18 ধারাটা আর এক জিনিস। চুক্তি আইনের 56 ধারায় যা কিছু উল্লেখ করা থাকুক না কেন, চুক্তি সম্পাদনের সময় যে চুক্তির বিষয়বস্তু বিদ্যমান ছিল কিন্তু বলবতের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে, এই কারণে এমন চুক্তি প্রতিপালন সম্পূর্ণ অসম্ভব হবে না। এই কথাটা কত ধারায় বলতে? আর 13 ধারার উল্টা কোন আইনের কত ধারা? চুক্তি আইনের কত ধারা? 56 ধারা। এই জায়গাতে প্রশ্ন আছে, এগুলা পারবেন সব। তারপরে 4 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখেন 4 নম্বর। পাইছেন? এই যে দেখেন, বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে আরিফ বিথিকার সাথে চুক্তি করেছে বিথিকার জীবদ্দশা পর্যন্ত তাকে, মানে বিথিকাকে বার্ষিক আয় বা বৃত্তি দিবে। যেদিন চুক্তি করা হয় তার পর দিন বিথিকা ঘোড়ার উপর থেকে পড়ে যায় এবং হত্যা করা হয়। হত্যা করার ওই জায়গায় লেখেন মারা যায়, হত্যা করা হয় শব্দটা লিখলে ভালো হয় না। ঘোড়ার থেকে পড়ে সে কি হয়? মারা যায়। এখানে মারা যায় লিখবেন। তো বি এর বৈধ প্রতিনিধিদের উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। 5 নম্বর প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 ধারা প্রযোজ্য হয় যে ক্ষেত্রে চুক্তির যে অংশ এখনো বাস্তবায়ন করা হয়নি সেটা সামান্য বা ক্ষুদ্র। 14 মানেই সামান্য বা ক্ষুদ্র। 6 নম্বরটা দেখেন,
কোন চুক্তির অসম্পাদিত অংশ যদি সামান্য বা অল্প হয়, সাধারণত আদালত নিম্নলিখিত কোন আদেশ দিতে পারবে? চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার জন্য, আর অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে। 7 গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি পরের অংশে, সেটা হলো ধারা 19। ধারা দেখেন যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বল দিবেন অতিরিক্ত হিসেবে, বা বল দিবেন পরিবর্তে ক্ষতিপূরণ। এই জায়গায় দুইটা গোল দিবেন, দুইটা বৃত্ত, একটা হলো অতিরিক্ত হিসেবে আর একটা কি পরিবর্তে। কম্পেনসেশন ইন এডিশন টু, অতিরিক্ত ইংরেজি হচ্ছে ইন এডিশন টু, আর পরিবর্তের ইংরেজি কি সাবস্টিটিউশন। 12 ধারার মামলা কখন করে? এই জায়গা এই জিনিসটা জানেন না কেউ আছেন? 12 ধারার মামলা কেন করে? ওই যে চুক্তির শর্ত পালনের জন্য, এটা তো ক্লিয়ার। তো এখন 12 ধারার মামলা আমার অর্থ হলো যে চুক্তির শর্ত পালন করে নাই তারে দিয়ে চুক্তির শর্ত পালন করানো, এটাই তো 12। এখন বলতেছে যে আপনি 12 ধারার সাথে সাথে ক্ষতিপূরণও চাইতে পারেন 19 ধারায়। মানে তারে দিয়ে কাজ তো করাবোই, আর এতদিন যে তাল বাহানা করে যে আমারে ঘুরাইছো এই জন্য ক্ষতিপূরণও চাই। তখন মামলার ধারা যুক্ত হবে দুইটা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য 12 আর ক্ষতিপূরণের জন্য কত 19। বুঝতে পেরেছেন? অথবা আপনি 12 ধারার মামলা না কইরা, যে আমি ওই যে বলছিলাম যে একটা চুক্তি নিয়ে অনেকগুলো প্রতিকার, 4টা প্রতিকার আছে, যে আমার চুক্তির কার্য সম্পাদনের দরকার নাই, আমি ওর কাছ থেকে ক্ষতিপূরণই চাই। যেহেতু তুমি বাড়ি আমার বিক্রি করবে না, তাহলে আমি যে বায়না 20 লাখ দিছি, এই বায়না 20 লাখের সাথে আরো 30 লাখ আমি চাই, ক্ষতিপূরণ চাই। তাহলে তাহলে আমার শুধু মামলা করতে হবে কত ধারা? 19। বুঝতে পেরেছেন? এই কারণে বলছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত মানে হলো 12-র সাথে 19, অতিরিক্ত মানে হলো যা আছে তো আছেই, তার সাথে আরো একটা, এটা হলো অতিরিক্ত। আর পরিবর্তে মানে কত? 12-র পরিবর্তে 19। তো আমরা একটু পড়ি, দেখেন কতিপয় বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা, পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস। তো তার আগে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষতিপূরণ প্রদান করে, ক্ষতিপূরণ সংক্রান্ত 3টা ধারা আছে। 19, 19 দুগুণ 38, আর 38-এর পরে হচ্ছে 41। কত কত বলেন? 19, 38 আর 41। ক্ষতিপূরণ সংক্রান্ত 3টা ধারা আছে। এর না লেখলেও আজীবন মনে থাকবে। একটা গল্প বলবো এখন, এই গল্পতে মনে থাকবে। তো এই গল্প হলো যে আমাদের এই জায়গায় আরিফুর রহমান বিশ্বাস, এবার উনি লিখিত পরীক্ষা দিয়েছেন, আল্লাহ ওনাকে আইনজীবী হিসেবে কবুল করে নেক। তো উনি খুব মজার মানুষ। একদিন এই বলতেছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3টা ধারায় ক্ষতিপূরণ আছে, 19, 38 আর 41। এখন উনি মিট মিটে হাসতেছে, উনি হাসে এবং হাসার পরে বলতেছে, স্যার এই 3টা ধারা তো আমার জীবন কাহিনী। কেন? যে আমি যখন বিয়ে করছি, মানে ওই আরিফ সাহেব বলতেছে যে আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো 38, আর আমার ওয়াইফের বয়স হলো 19, আর আমার যখন বাচ্চা হয়েছে তখন আমার বয়স 41। তাহলে হলো 19, 38 আর 41। আরিফ সাহেব, তো বিষয়টা হচ্ছে যে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তাহলে ক্ষতিপূরণ আছে কত কত ধারায়? 19, 38 আর 41। তো 19 ধারার যে ক্ষতিপূরণটা সেটা হলো 12 ধারার মামলার সাথে মানে সম্পর্কিত। তো দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19-এর 1 ধারায় চুক্তি ভঙ্গের জন্য বাদী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ সহ অতিরিক্ত হিসেবে ইংরেজি হচ্ছে ইন এডিশন টু ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে, বা চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের পরিবর্তে ইন সাবস্টিটিউশন অফ, পরিবর্তে মানে হলো একটার পরিবর্তে আর একটা ক্ষতিপূরণের আবেদন করতে পারে। যখন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের সাথে ক্ষতিপূরণও দেওয়া হয়, সেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে বলে গণ্য হয়। অন্যদিকে যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ না দিয়ে
শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়, সেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের পরিবর্তে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে বলে গণ্য হবে। তো এত কথা দিয়ে কাজ নাই, আপনি জাস্ট দুইটা জিনিস ভাববেন, যে আদালত চুক্তির সাথে সাথে 12 ধারার সাথে সাথে ক্ষতিপূরণও দিতে পারে, অথবা পরিবর্তেও দিতে পারে। আমরা এখানে একটা ওই বাদ বাকি পড়া পড়তেছে না, শুধু উদাহরণে চলে আসি, ইলাস্ট্রেশন। পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে, দেখেন। ক 100 মণ ধান ক্ষয়ের নিকট বিক্রয় করার চুক্তি করে। কত মণ ধান বিক্রি করতে চাইছে? 100 মণ। কোন কারণ ব্যতি রেখে উক্ত ধান খকে সরবরাহ করা হয় নাই। চুক্তি প্রতিপালন করতে বা ক্ষতিপূরণ প্রদান করতে ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে। আদালত মতামত হলো যে ক ক্ষয়ের সাথে বৈধ চুক্তি করেছে এবং কোন প্রকার অজুহাত ব্যতীত এমন চুক্তি ভঙ্গ করেছে যা খকে ক্ষতিগ্রস্ত করেছে। ওই যে ধান সংগ্রহ করে নাই, সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন উপযুক্ত প্রতিকার না, কারণ অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি, কারণ ধান তো হর হামেশা সব জায়গায় পাওয়া যায়। আর এটা দুর্লভ প্রকৃতির ধানও না যে কালো চাল হবে বা সবুজ চাল হবে, এরকম কোনো কিছু না। যেহেতু একটি বৈধ চুক্তি আছে, সেহেতু চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের পরিবর্তে ক্ষতিপূরণ মঞ্জুর করা যেতে পারে। তাহলে আদালত এই জায়গায় তারে ধান বিক্রি করতে বাধ্য করবে না, বাট বলবে কি, যে তুমি যেহেতু ঘুরাইছো, চুক্তির শর্ত ভঙ্গ করছো, তো তুমি এই জায়গায় কি দিয়ে দেবা? ক্ষতিপূরণ দিয়ে দিবা। পরের অংশটুকু আর পড়তেছি না, সরাসরি 29 ধারায় চলে আসি। 29 ধারা, খারিজের পর চুক্তির ভঙ্গ মামলা দায়েরের প্রতিবন্ধকতা। বার অফ সুট ফর ব্রেস আফটার ডিসমিসাল। এই যে খারিজের পর লেখা না, খারিজের পর এই জায়গায় ব্রাকেটে একটু নিচে লেখেন 12 ধারার মামলা। 12 ধারার মামলা। কত ধারার মামলা বলেন? 12 ধারার মামলা। একটু বুঝাই। একজন একটা জমি বিক্রি করতে চাইছে, আপনি জমি বিক্রি করতে চাইছিল, আপনি কিনতে চাইছেন, পরবর্তীতে সে বললো যে আমি বিক্রি করব না। এখন তারে বিক্রি করানোর জন্য আমরা তো 12 ধারার মামলা করলাম। 12 ধারার মামলা করার পরে আমার 12 ধারার মামলা খারিজ হয়ে গেছে, মানে আমি মামলায় জিতি নাই, আদালত তারে কিনতে বাধ্য, বিক্রি করতে বাধ্য করে নাই। 12 ধারার মামলা যদি একবার খারিজ হয়ে যায়, তাহলে আমি পরবর্তীতে শুধু ক্ষতিপূরণের মামলা করতে পারবো না। 12তে খারিজ হয়ে গেলে 19-এর মামলা পরবর্তীতে আর করতে পারবো না। আপনার যদি ক্ষতিপূরণ চাওয়ারই থাকতো, তাহলে 12 আর ক্ষতিপূরণ একসাথে, 12 আর 19 একসাথেই চাইতে হবে, বুঝেন কিনা? কিন্তু যদি আপনি 12 ধারার মামলায় হেরে যান, তাহলে আর 19 ধারার মামলা করা যাবে না। এই যে 19 ধারা মামলা যে করা যাবে না, এই কথাটাই বলছে 29 ধারায়। সো 29 ধারার আরো একটু লেখেন যে রেস জুডিকাটা। 29 ধারার পাশে আর একটু লেখেন রেস জুডিকাটা। রেস জুডিকাটা আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়ছি। তারপর আমি বলি, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, যে একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার ওই যদি ওই বিষয় নিয়ে আবার মামলা করে, দ্বিতীয় মামলাটা বাড়িতে হবে। কারণ তাদের মধ্যে তো একবার বিষয় নিষ্পত্তি হয়ে গেছে। বিষয়টা অনেকটা এরকম, যে আর দুই বন্ধু ঝগড়া লাগাইছে, ঝগড়া লাগানোর পর তাদের একবার মীমাংসা হয়ে গেছে, এখন 5 দিন পর আবার রাগ হয়েছে, আবার মনে হয়েছে এটা হবে না, একবার নিষ্পত্তি কি হয়ে গেছে, এরপরে আর করা যাবে না। আর এরকম যদি একটা মামলা নিষ্পত্তি হওয়ার পরে আবার করা যেত, তাহলে কোনোদিন মামলা শেষ হতো না। উকিল সাহেবদের জন্য ভালোই হতো, শেষ হতো না। তো তাহলে রেট জুডিকাটা মানে হলো একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার যদি মামলা মীমাংসিত হয়ে যায়, তাহলে পরবর্তীতে সেই পক্ষগণের মধ্যে সেই বিচার্য বিষয় নিয়ে আর মামলা হবে না। তো এই বিধানটা সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কত ধারায় আছে? 29 ধারায়। তবে 29 ধারায় বলছে যে আপনি যদি 12 ধারা মামলা খারিজ হয়ে যায়, তাহলে আপনি আর 19 ধারা মামলা করতে পারবেন না। তো আমরা এটা একটু পড়ি, দেখেন। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কত ধারায়
রেস জুডিকাটা সংক্রান্ত বিধান আছে? 29 ধারা। সুনির্দিষ্ট প্রতিকায়নের কত ধারায় এস্টোফেল সংক্রান্ত বিধান আছে? 18 18 ধারায়। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকায়নের 19 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট আহ প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে, কিন্তু যদি চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য আন্ডারলাইন করেন ক্ষতিপূরণ দাবি করা না হয়, তাহলে মকদ্দমাটি খারিজ হলে পরবর্তীতে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। বুঝতে পারছেন? আমরা তামাদি মেয়াদে চলে এসি। তামাদি মেয়াদ শুধু 12 ধারার মামলার তামাদি মেয়াদ কতদিন বলেন? তামাদি গতকাল পড়ছি, তামাদি আইনের 113 অনুচ্ছেদ অনুসারে 1 বছর। এই যে দেখেন, যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া শুধুমাত্র ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তি ভঙ্গের তারিখ হতে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। মানে আপনি কোনো কার্য সম্পাদন চান নাই, শুধু চাইছেন ক্ষতিপূরণ, শুধু 19 ধারা মামলা করছেন, তাহলে তামাদি মেয়াদ 3 বছর। অর্থাৎ চুক্তি ভঙ্গের জন্য শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তি ভঙ্গের তারিখ হতে কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। আর যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয়, মানে আপনি 12 তো চাইছেনই, সাথে কি চাইছেন? ক্ষতিপূরণও চাইছেন, 19ও চাইছেন, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ 1 বছর প্রযোজ্য হবে। অর্থাৎ শুধু 19 হইলে 3 বছর, আর 12-র সাথে 19 আসলে কত? 1 বছর। তো এখানে একটু লিখেন যে 12 + 19, 12 + 19 = 1 বছর। ব্র্যাকেটে লেখেন 113 অনুচ্ছেদ। 12 + 19 কত বছর? 1 বছর। ব্র্যাকেটে কত লিখবেন? 113 অনুচ্ছেদ। লিখেছেন? নিচে লেখেন 19 ধারা সমান শুধু 19 ধারা আর কি, 19 ধারা সমান 3 বছর। 19 ধারা সমান 3 বছর। ব্র্যাকেটে লেখেন 65 অনুচ্ছেদ। বারো ধারার সাথে যদি 19 ধারা চান তাহলে তামাদি মেয়াদ 1 বছর, 113। শুধু 19 চাইলে তামাদি মেয়াদ 3 বছর, কত? 65 অনুচ্ছেদ। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে এরকম যে আপনি, সে বিক্রি করতে অস্বীকার করছে, আপনি 1 বছরের মধ্যে চুক্তি বলবতের মামলা করেন নাই, চুক্তি বলবতের মামলার তামাদি মেয়াদ আপনার শেষ। তাইলে এই ক্ষেত্রে আপনার কি করা যাচ্ছে? ক্ষতিপূরণের মামলা করা যাচ্ছে, কারণ ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। আচ্ছা, এখন আমরা একটু দেখি বায়না অর্থ, আর্নেস্ট মানি, চুক্তির প্রতিদান ফেরতের মামলা। একটু ঠান্ডা মাথায় একটা কথা শুনেন, সেটা হলো ওই যে যে বাড়ি বিক্রি করতে চাইছে 50 লাখ টাকায়, এখন কিনতে চাইছে, বায়না সে 20 লাখ টাকা দিছিল, ক্রেতা 20 লাখ টাকা দিছে, পরবর্তীতে বলছে 6 মাসের মধ্যে 30 লাখ টাকা দিলে তোমার কাছে এই বাড়ি দলিল করে দিয়ে দিব। 6 মাসের মধ্যে ক্রেতা 30 লাখ আছে, কিন্তু বিক্রেতা বলছে তোমার কাছে আমি জমি বিক্রি করব না। তাহলে মামলা করবে কে? ক্রেতা। কার বিরুদ্ধে? বিক্রেতার বিরুদ্ধে, যাতে আদালত বিক্রেতারা বিক্রি করতে বাধ্য করে। তো সে 12 ধারা মামলা করছে, কিন্তু 12 ধারার মামলায় ক্রেতা হেরে গেছে, মানে বিক্রেতারে আদালত বাধ্য করে নাই, 12 ধারা মামলা খারিজ। এখন সে তো ক্ষতিপূরণও চাই নাই, কারণ আমরা জানি যে 12 ধারার মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে 19 ধারা মামলা করা যাবে না। এই কথাটা বলছে কত ধারায়? 29 ধারায়। মাথায় ঢুকছে না? কিন্তু আমি যে তারে বায়না 20 লাখ দিছিলাম, সেই টাকা তো আমি এখনো পাই নাই। পাইছি? মামলায় হারছি ঠিক আছে, কিন্তু বায়না অর্থ তো এখনো পাই নাই। তাহলে বায়না অর্থ আদায়ের মামলা 19 ধারায় করা যাবে, 3 বছর মেয়াদ। এই বায়না অর্থরে বলে আর্নেস্ট মানি। এই যে দেখেন যে যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকায়নের 19 ধারায় চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণের দাবি করতে পারতো কিন্তু করে নাই, সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে বাদী 29 ধারার কারণে নতুন করে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না, কিন্তু চুক্তির জন্য সমুদয়, আন্ডারলাইন করবেন, সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ প্রতিদান ফেরতের মামলা করতে পারবে। চুক্তির জন্য বায়না অর্থ প্রতিদান চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হতে বল দেবেন 3 বছরের মধ্যে দায়ের করতে হবে।
তাহলে 19 ধারায় ক্ষতিপূরণের মামলা, 19 ধারায় বায়না অর্থর মামলা, আর্নেস্ট পানি। বায়না অর্থ 3 বছর, ক্ষতিপূরণও 3 বছর। 3 বছর। এ জায়গায় বায়না অর্থ সমান সমান 3 বছর দিয়ে লেখেন 97 অনুচ্ছেদ। বায়না অর্থ 3 বছর সমান সমান 97 অনুচ্ছেদ। আপনাদের কি মনে হয় বাসায় বসে এই লাইনগুলো একা একা পড়লে মাথায় ঢুকতো সহজেই? ঠিক আছে তাহলে দিনেশ এই জায়গায় এসে তো আমার কথা শুনে না, সে তো বই পড়ে। আবার হাঁটতে পারে না বন্দুক ঘাড়ে, উনি একখান শেষ করতে পারেন না, 2 খান সামনে নিয়ে বইছে। এই তো বেশি বুঝলেই বিপদ। দেখেন, জি, হ্যাঁ, হ্যাঁ, না, আদালত সরাসরি এইভাবে দেয় না। বাইরে অর্থ আদায়ের জন্য আপনার মামলা করতে হবে, কারণ আপনি তো দেওয়ানি কার্যবিধি শেষ করে আসছেন, আপনি অর্থের ডিগ্রি পাইছেন, বাদী বিবাদীর কাছে 5 লাখ টাকা পায়। এখন পাওয়ার সাথে সাথেই, ডিগ্রি পাওয়ার সাথে সাথে তো টাকা দিবে না, কি করা লাগে, জারি মামলা করা লাগে। তো আপনি বলতেছেন যে আমি যেহেতু বায়না অর্থ তার কাছে পাই, আদালত দিয়ে দিলেই তো হয়, মামলা করার কি দরকার? হবে না, বায়না অর্থের জন্য আলাদা মামলা করতে হবে। এক- এখন, হ্যাঁ, এখন, হ্যাঁ, এখন আপনাদের যে কনফিউশনটা বাসায় গেলে বাঁধবে সেটা হলো, ক্ষতিপূরণের মামলাও 19 ধারা, 3 বছর, বায়না অর্থের মামলাও 3 বছর, 19 ধারা। বুঝছেন? শুধু তামাদি আইনের অনুচ্ছেদটা আলাদা। ওই ক্ষতিপূরণ হলো 65, বায়না অর্থ হলো কত, 97। 12 ধারার মামলায় হারলে 19 ধারা করা যাবে না, কত ধারা, 29 ধারা। কার্য সম্পাদনের সময় আংশিক বিলুপ্ত হইলে 13 ধারা, সম্পদ অসম্পাদিত অংশ ক্ষুদ্র 14, অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য 15, স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন 16, 14, 15, 16 ছাড়া অন্য কোনো জায়গায় আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না, কত, 17। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার বা প্রিন্সিপাল অফ এস্টোফেল কত, 18। আর 18 রুলটা কত, 25। আর 12 ধারার মামলার সাথে সাথে ক্ষতিপূরণ চাইতে পারবো বা পরিবর্তে চাইতে পারবো, কত, 20। এটা সব পেরে গেছেন। আমরা একটা প্রশ্ন করি, দেখেন বিগত বছরের প্রশ্ন। ক 100 মণ গম ক্ষয়ের নিকট বিক্রয় করার চুক্তি করে, কোন কারণ ব্যতীত রেখেই গম খকে সরবরাহ করা হয় নাই, ক্ষয়ের প্রতিকার কি বলেন? খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে। এখন গম বিক্রি করতে বাধ্য করতে পারবে কিনা বলেন? পারবে না। কিন্তু পারতো কখন? যদি গমটা দুষ্প্রাপ্য প্রকৃতির হতো। 2 নম্বর দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে ক্ষতিপূরণের মামলা করতে। কি দ্বারা বাড়িতে হবে? ক্ষতিপূরণের মামলা করতে। 12 ধারা মামলা খারিজ হইলে 19 ধারা মামলা করা যাবে না। এখন আপনাদের একটা প্রশ্ন আসা উচিত ছিল, কেউ করেন নাই। কোনো প্রশ্ন আছে কারো? 12 ধারার মামলা যদি খারিজ হয়, হম, 19 ধারা করা যাবে না। আর 19 ধারার মামলা যদি আমি আগে থেকে চাই করি, তাহলে কি 12 ধারা করা যাবে? একটা প্রশ্ন হলো যে 12 ধারার মামলা খারিজ হইলে 19 ধারা করা যাচ্ছে না, এটা বলছে তো 29 ধারায় জি স্যার। না। জি। কিন্তু কেউ যদি প্রথমে 12 ধারা মামলা করে নাই, কেউ প্রথমে করছিল 19 ধারা, 19 ধারা মামলা খারিজ হয়েছে বা 19 ধারায় মানে ক্ষতিপূরণ নিয়ে নিছে, তারপরে কি 12 ধারা মামলা করা যাবে কিনা? এক্ষেত্রেও যাবে না, এটা বলছে হলো 24 ধারায়। হ্যাঁ, আর 24 না জানলেও সমস্যা নাই, রেস জুডিকাটা। ধন্যবাদ। বঙ্গবন্ধুর ভাষণের মতো যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। দেখবেন যে অনেক সময় বন্দুক নিয়ে আপনি জয়লাভ করতে পারেন নাই, অনেক সময় পাশ দিতে পারবে তারে মেরে ফেলছে। তো এজন্য বিষয়টা হচ্ছে যে যার যা কিছু আছে তাই নিয়েই ওই জায়গায় কাজে লাগাইতে হবে।
তো এখানে একটা কথা লিখবেন, সেটা হলো ধারা 20টা একটু লেখেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন, ওয়েট। লেখেন, ধারা 20 দিয়ে লেখেন যে কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে চুক্তি ভঙ্গ হলে চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে, চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবুও চুক্তি ভঙ্গকারী পক্ষকে চুক্তি ভঙ্গকারী পক্ষকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। একটু ইংরেজি ইংরেজি টার্মটা একটু লেখেন, আমি বলি। সবাই একবারে লেখেন, লিকুইডেশন, LIQUIDATION, লিকুইডেশন অফ, অফ ড্যামেজেস, DAMAGES, ড্যামেজেস, নট, লেখেন, নট এ বার, BAR বার, টু স্পেসিফিক পারফরমেন্স, নিচেই লেখেন, আচ্ছা লেখেন স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক পারফরমেন্স, PERFORMANCE, লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। সো এই কথাটার অর্থ হলো যে ধরেন দুই পক্ষের মধ্যে একই কথা, একটা বাড়ি বিক্রয়ের চুক্তি হয়েছে। চুক্তি হলে এখন ওই জায়গায় লেখা আছে যে ভাই, ভবিষ্যতে যদি আমাদের এই চুক্তি নিয়ে কোনো সমস্যা হয়, মানে তুই যদি কিনতে, বিক্রেতা যদি বিক্রি করতে না চায় বা ক্রেতা যদি কিনতে না চায়, তাহলে এক পক্ষ আর এক পক্ষরে এত টাকা ক্ষতিপূরণ দিবে, এই কথাটা আছে। কিন্তু তারপরেও যদি ভবিষ্যতে দেখা গেল ঠিকই বিক্রেতা বিক্রি করতে চাইতেছে না, তাহলে ক্রেতা ওনার বিরুদ্ধে 12 ধারার মামলা করে ওনারে বিক্রি করতে বাধ্য করতে পারবে। তবে শর্ত হলো ওই ক্ষতিপূরণ নেওয়া যাবে না। ক্ষতিপূরণ যদি আপনি নিয়ে নেন, তাহলে আর তারে বাধ্য করতে পারবেন না। ক্ষতিপূরণের শর্ত আছে, কিন্তু ক্ষতিপূরণ আপনি নেন নাই, না নিয়ে তারে বিক্রি করতে বাধ্য করতে পারবেন। কিন্তু ক্ষতিপূরণ যদি আপনি নিয়ে নেন, তাহলে আর তারে বাধ্য করতে পারবেন। বুঝেন নাই বোধহয়? চুক্তিতে কথা ছিল যে যদি কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে এক পক্ষ আর এক পক্ষের ক্ষতিপূরণ দিবে। কিন্তু ঠিকই এক পক্ষ ভঙ্গ করলো, তাহলে অপর পক্ষ মামলা করলো। কিন্তু অপর পক্ষ যদি মামলা করে তারে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে, কিন্তু শর্ত হলো ওই ক্ষতিপূরণ নেওয়া যাবে না। এই হলো কথা। এবং এই বিধানটা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 20 ধারায়। ক্ষতিপূরণ নিয়ে ফেললে আপনি আর প্রতিকার পাবেন না, মামলা করেও কোনো লাভ নাই, কারণ আদালত বলবে যে তুমি তো ক্ষতিপূরণ নিয়েই নিছো। তো 21 ধারা তো এর আগে আমরা পড়ছি, 21 ধারা বিস্তারিত পড়া আছে। আহ, আমরা এখন
যেটা পড়বো সেটা হলো, দেখেন, এই জায়গায় যত প্রশ্ন আছে এগুলো সব পড়ে ফেলবেন আস্তে আস্তে, কোনো প্রশ্ন বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। 21 ক ধারা, 21A, 1195 পেজ, এই ধারা পড়ে আজকে আমরা পড়া শেষ করব। খুব বেশি নাই, অল্প আছে, দেখেন। পাইছেন? অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। এই কথাটার অর্থ কি? একটু আগে আপনাদের মধ্যে একজন প্রশ্ন করছিলেন, দিনেশও করছিল, যে কি মৌখিক হবে নাকি লিখিত হবে, মানে এটা কি নিবন্ধিত হবে নাকি অনিবন্ধিত হবে। এই কথা, আপনাদের এই কথার উত্তর আছে ধারা 21 ক বা 21A, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। এই জায়গায় যে কথাটা বলছে আগে একটু বলি, সেটা হলো যদি স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি হয় তাহলে অবশ্যই সেটা লিখিত হইতে হবে, নিবন্ধিত হতে হবে, না হলে আপনি 12 ধারার মামলা করে কোনো প্রতিকার পাবেন না। এটা শুধুমাত্র বিক্রয় চুক্তির ক্ষেত্রে। এবং কোন ধরনের সম্পত্তির বিক্রয় চুক্তি? স্থাবর। তাহলে 21 ক ধারাটা শুধুমাত্র প্রযোজ্য স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, কিন্তু স্থাবর সম্পত্তির লিজ চুক্তি, স্থাবর সম্পত্তির আহ বন্ধক চুক্তি, এগুলার ক্ষেত্রে 21 ক প্রযোজ্য না। তো আপনি মনে রাখবেন 21 ক মানেই বিক্রয় চুক্তি কোন ধরনের সম্পত্তির? স্থাবর সম্পত্তির। এই যে দেখেন, স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা সংযুক্ত করে নিয়ম করা হয় যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের অনিবন্ধিত চুক্তিপত্র আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। কিন্তু বিধানটি আন্ডারলাইন করবেন 1 জুলাই 2005 থেকে কার্যকর হয়। সংশোধনী আনা হয়েছে 2004-এ, অর্থাৎ 21 ক যে ধারাটা, এই ধারাটা সংশোধনী আনা হয় 2004-এ, বাট কার্যকর হয়েছে কবে থেকে? 1 জুলাই 2005। সুতরাং 2005 সাল হতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21A ধারা অনুযায়ী এই আইনে অথবা অন্য কোনো আইনে বিপরীত কিছু কার্যকর থাকুক বা না থাকুক, থাকুক না কেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে যদি, দেখেন, চুক্তিটি লিখিত হয়। আন্ডারলাইন করেন, কি হতে হবে? লিখিত। এবং দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর অধীনে গোল দিবেন, নিবন্ধিত হয়। লিখিত হতে হবে আর কি নিবন্ধিত। এই ক্ষেত্রে হস্তান্তর গ্রহীতা বিকৃত সম্পত্তির আংশিক বা পুরোপুরি দখল নিয়েছে কিনা তা প্রাসঙ্গিক না। সে আংশিক দখল নিছে নাকি পুরোপুরি দখল নিছে এটা অপ্রাসঙ্গিক, কিন্তু অবশ্যই হতে হবে কি লিখিত এবং নিবন্ধিত। এই জায়গা দখল নিছে কি নেয় নাই এটা বিবেচ্য বিষয় না, মানে ক্রেতা দখল নিছে কি নেয় নাই এটা ব্যাপার না। তারপরটা দেখেন, এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়েরকালীন সময়ে গোল দেবেন চুক্তির অবশিষ্ট মূল্য, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট, আদালতে দাখিল করা হলে চুক্তির কি মূল্য? অবশিষ্ট মূল্য। তো এই কথাটার অর্থ হলো, অবশিষ্ট মূল্য বুঝাই দিচ্ছি। অবশিষ্ট মূল্য হলো ওই যে আপনি 20 লাখ টাকা অগ্রিম দিছেন আর বাকি আছে 30 লাখ। 30 লাখ তার কাছে আইনে সাধতেছেন যে তুমি 30 লাখ দিয়ে দলিলটা করে দাও, কিন্তু সে দলিল করে দিচ্ছে না, বললো যে বিক্রি করব না। তাহলে এখন আপনি 12 ধারা মামলা করবেন। 12 ধারা মামলা করতে হলে আপনাদের ওই যে বায়না চুক্তি হবে লিখিত, নিবন্ধিত, আর ওই 30 লাখ টাকা আদালতে দেওয়া লাগবে, জমা দিয়ে তারপর মামলা করতে হবে। এটা হলো অবশিষ্ট চুক্তি মূল্য। এটা দেওয়ার মানে হলো যে ইওর অনার, আমি আমার তরফ থেকে 100% রেডি, তো তারে এটা বিক্রি করতে বাধ্য করেন। বুঝতে পারছেন? এই যে কিবরিয়া সাহেব, এই যে চুক্তির অবশিষ্ট মূল্য নিয়ে নিল, এই জায়গায় আর আপনার আলাদা মামলা করা আর লাগবে না। কে অস্বীকার করবে? কি অস্বীকার করবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
আপনি মামলা করছেন, এখন আদালত বিক্রেতারা বলছে তুমি দলিল করে দাও, কিন্তু সে দলিল করে দিচ্ছে না, তাই তো আপনার প্রশ্ন। আপনারা সবসময় দুই হাত অ্যাডভান্স, ঠিক আছে। এটার উত্তর আমরা পড়ে আসছি। জারি মামলায়, জারি মামলা করলে 21 আদেশের 31 32 বিধি অনুসারে চুক্তি প্রবলের মামলায় তারে গ্রেফতার করা যাবে, তার সম্পত্তি ক্রোধ করা যাবে। বুঝছেন? আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসি চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা দেওয়ার সময়। 21 ক ধারার খ উপধারায় বলা হয়েছে বায়না চুক্তি বলবৎকরণের মকদ্দমা দায়েরের সময় অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে। সুতরাং মকদ্দমা দায়েরের সময় অবশিষ্ট চুক্তি মূল্য জমা দেওয়া বাধ্যতামূলক। যখন আপনি মামলা দায়ের করতেছেন ওই সময় দেওয়া লাগবে, পরে দিলে হবে না। সুতরাং অবশিষ্ট চুক্তি জমা দেওয়ার সর্বোচ্চ মেয়াদ হলো মকদ্দমা দায়েরের সময়। এই সময়ের পর এমন মূল্য জমা দেওয়ার কোনো সুযোগ নেই। মকদ্দমা দায়ের করার পর বাদীর অবশিষ্ট চুক্তি মূল্য দাখিল করার আবেদন তামা দিতে পারিত। অর্থাৎ বাদী যখন তুমি মামলা করবা তখনই তোমার অবশিষ্ট চুক্তি মূল্য দিতে হবে। যখন দায়ের করছো তখন টাকা দেও নাই, পরে এসে দিলে আর হবে না। এখন দেখেন 21 ক ধারা যখন থেকে কার্যকর হয়, স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কার্যকর বা বলবৎ হয়েছিল 1/7/2005 তারিখ হতে। সুতরাং 1/7/2005 তারিখের পূর্বে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে সেই সকল চুক্তি সংক্রান্ত কোনো মামলা দায়েরের ক্ষেত্রে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিয়ে মামলা দায়েরের প্রয়োজন নেই। কিন্তু 1/7/2005 বা এর পর হতে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল চুক্তি হয়েছে সেই সকল চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা দায়েরের সময় বাদীকে আর্জির সাথে চুক্তি মূল্য জমা দিতে হবে। এখন এই জায়গার কিছু কথা একটু অস্পষ্ট আছে, আপনি জাস্ট মনে রাখবেন, আপনি যদি মামলা করেন 1/7/2005 পরে তাহলে আপনার এই শর্ত মানতে হবে, তাতে চুক্তি যেদিন হোক বা না হোক। আপনি যদি 1 জুলাই 2005 পরে মামলা করেন তাহলে আপনার লিখিত হইতে হবে, নিবন্ধিত হইতে হবে এবং অবশিষ্ট মূল্য জমা দিতে হবে, নাইলে হবে না। এই হলো কথা। তো জেনে রাখা ভালো, জেনে রাখার ভালো একটা পয়েন্টই পড়বো। এই যে দেখেন 2 নাম্বার পয়েন্টটা, যে আচ্ছা প্রথমটা উপরই 21 ক ধারাটি সংযোজন করা হয় 2004 সালে, কিন্তু কার্যকর করা হয় 1/7/2005 তারিখে। পরের পয়েন্টটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 21 ক ধারাটি শুধুমাত্র স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তির বা বায়না চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। দেখছেন 21 ক মানে হলো বায়না চুক্তি। কিসের বায়না চুক্তি? স্থাবর সম্পত্তি। কিন্তু স্থাবর সম্পত্তির বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তি লিখিত না হলেও তা 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। তো এখানে যোগ্য। বন্ধক চুক্তি নিবন্ধিত হয় নাই, সমস্যা নাই। লিজ চুক্তি নিবন্ধিত হয় না, লিখিত না হয়, 12 ধারা মামলা করতে কোনো সমস্যা নাই। বাট 12 ধারা মামলা করতে হলে লিখিত নিবন্ধিত হইতে হবে কোন চুক্তি? বিক্রয় চুক্তি, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। কিন্তু স্থাবর সম্পত্তির বন্ধক চুক্তি হলে 21 ক প্রযোজ্য না। স্থাবর সম্পত্তির লিজ চুক্তি 21 ক প্রযোজ্য না। কিন্তু স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে, অন্যথায় তা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না। 3টে স্টার দেন। পরের পয়েন্ট পড়বো না, দরকার নাই। তারপরে লাস্টের পয়েন্টটা দেখি, যে 21 ক ধারায় উল্লেখিত শর্তসমূহ পালন করা বাদীর জন্য বাধ্যতামূলক। এই নিয়ম অমান্য করলে আদালত সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে। অর্থাৎ আপনি যদি 21 ক এর বিধানাবলী অনুসরণ না করেন তাহলে আপনার আদেশ দিবে না। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা এখনো ভর্তি হন নাই বা আপনাদের যাদের বকেয়া আছে, দয়া করে অনলাইন অফলাইনে যারা আছেন এটা আপনারা নিজেদের মাথায় নিয়ে এটা পরিশোধ করে দিবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। বিগত বছরের প্রশ্ন দেখেন, অনলাইনে কয়েকজন আছেন ভর্তি হন নাই বা বকেয়া আছে, তো এগুলা মাথায় রাখেন। দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর কোন ধারা অনুসারে স্থাবর সম্পত্তির অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়? কোন ধারা? 21-এ। বাদ বাকি যে প্রশ্ন আছে ইনশাল্লাহ পারবেন। 5 নাম্বার প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতে পারে, 2বার এসেছে, 17-তে এসেছে, 13-তে এসেছে। দেখেন, 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে
আরজির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল? কোনো মূল্য দেওয়া কি প্রয়োজন ছিল? যদি মামলাটা সে করতো 1 জুলাই 2007, তাহলে চুক্তির অবশিষ্ট মূল্য জমা দেওয়ার দরকার ছিল, কিন্তু 4-এ মামলা করলে কি দেওয়ার দরকার আছে? এখন আপনি বলতে পারেন যে স্যার সংশোধনী তো 2004-এ এনেছে, কিন্তু কার্যকর হইতে কবে? 1/7/2005। বুঝছেন? 2 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ, 2, 3, 4, 9। শুনেন, আপনারা তো যারা নতুন আসছেন সমস্যা নাই, আপনারা এগুলো সব পাবেন। আর একটা হলো, আমাদের শনিবারে পরীক্ষা আছে, শনিবার সকালে দেওয়ানি কার্যবিধির 100 মার্ক, তাও ক্লাস শেষে ক্লাস নেব তারপরে। বুঝছেন? আর আগামীকালকের ক্লাসটা, বিকেলের ক্লাসটা হতেও পারে নাও পারে। আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট দেব দুপুর 2টার পরে। 2টার পরে গ্রুপটা একটু দেখবেন, মেসেঞ্জার গ্রুপ, ওই জায়গা বলে দিব যে আগামীকালকের ক্লাসটা হবে কি হবে না। আগামীকাল তো শুক্রবার, আগামীকালকের ক্লাসটা সেটা বলতেছি হতেও পারে নাও পারে। যদি আমি কোনো মেসেজ না দিই তাহলে ধরবেন আসবেন, আর মেসেজ দিলে হবে। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমার পার্সোনালি কল দিয়েন। আর আরেকটা কথা বলে দিই, আমাদের নেক্সট সুনির্দিষ্ট প্রতিকারের ক্লাস টেস্ট শুরু হবে 1 থেকে 9 ধারা। প্রথম ক্লাস টেস্টের বিষয়বস্তু 1 থেকে 9। আপনি পান নাই, প্রথম লেকচারটা ইউটিউব থেকে দেখবেন দয়া করে, তাহলে আপনি 1 থেকে 9-এর প্রস্তুতি হয়ে যাবে। বুঝতে পারছেন? প্রভাস সাহেব কত? 1 থেকে 9। তো যদি আগামীকাল না, আগামীকাল যদি ক্লাস হয় তাহলে আগামীকাল। জি, তো এই আর কি, অনলাইনে যারা আছেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।